আচ্ছা, আমি সিলেবাসটাতে পরে আসছি। প্রথমে আমি একদম ফরট্রান, যেটা বেসিক্স অ্যান্ড নিউমেরিক্যাল অ্যাপ্লিকেশনস, এই যে পার্টটা আছে, সেই পার্টটা অ্যারাউন্ড মানে 8টা 9টার মতো লেকচার লাগবে। মানে পার্টিকুলারলি যদি আমি ফরট্রানের বেসিক্স বা ল্যাঙ্গুয়েজটার কথা বলি, তাহলে 8টা ক্লাস লাগে। আর নিউমেরিক্যাল অ্যাপ্লিকেশনতে অ্যাডিশনাল 3টে ক্লাস লাগে। এই নিউমেরিক্যাল অ্যাপ্লিকেশনের যে জায়গাটা, সেই নিউমেরিক্যাল অ্যাপ্লিকেশনের জায়গাটা তোমার কিন্তু ফিজিক্যাল কেমিস্ট্রি পার্টের মধ্যে আছে। সেটা আমি জাস্ট তোমাদেরকে এক্সট্রা ক্লাস দিই হোক, যাই হোক করে আমি করে দেবো। মানে অ্যারাউন্ড হচ্ছে 10 থেকে 11টা ক্লাস লাগবে হচ্ছে ফরট্রান তার বেসিক্সটাকে নিয়ে আলোচনা করা, এবং তার সঙ্গে সঙ্গে তার নিউমেরিক্যাল অ্যাপ্লিকেশন নিয়ে কথাবার্তা বলা। ঠিক আছে? তার লেকচার 1 এই পুরো সিরিজটা আমরা শেষ করব। তারপরে আমরা হচ্ছে এক্সেলে আসবো। আমি যদি ধরে নিই যে অ্যারাউন্ড মানে 4 থেকে 5 মাসের মতো সময় পাওয়া যাবে, অ্যারাউন্ড 20 লেকচার যদি পাওয়া যায়, তাহলে 10 থেকে 11টা ক্লাস হচ্ছে ফরট্রানে, আর অ্যারাউন্ড 7 থেকে 8টা ক্লাস যদি আমি এক্সেলে দিয়ে দিতে পারি, তাহলে আমাদের টোটাল সিলেবাসটা প্রপারলি শেষ হবে। হ্যাঁ, তার মাঝে তোমাদের তো কলেজে ওই যেমন এই যে বিসি কলেজে যেমন কমলদা ফরট্রানটা কিছুটা পড়িয়ে দিচ্ছেন, বা বিভিন্ন কলেজে দেখবে কোথাও ফরট্রান কিছুটা পড়িয়ে দেওয়া হবে, কোথাও এক্সেল কিছুটা পড়িয়ে দেওয়া হবে। যে কলেজের ক্লাসগুলো প্রপারলি করবে। আর আমি আমার আমার পড়াশোনাটা হচ্ছে প্যারালাল পড়াশোনা আর কি, যেখানে তোমার কলেজে সমস্ত ক্লাসগুলো করলে সেখান থেকে অনেক কিছু বুঝলে। হ্যাঁ, এবার আমি প্যারালালি আবার ওই একই জিনিস হয়তো পড়াচ্ছি, কারো ক্ষেত্রে ওই জিনিসটা রিপিট করবে, কিন্তু যেটা হবে দেখবে, আমি তো তোমার মাস্টার মাসে কী পড়াচ্ছি আমি দেখছি না, আমি আমার মতো করে পড়াচ্ছি। দেখবে ওই মানে কিছু কমন জিনিস ছাড়াও হচ্ছে বেশ কিছু জিনিসপত্র থাকবে, যেগুলো ওই স্যার বলেছে আমি বলিনি, বা আমি বলেছি ওই স্যার বলেনি, সবটা মিলিয়ে তোমরা জাস্ট টোটাল পড়াশোনাটাকে করে নেওয়ার চেষ্টা করবে। আর যে কলেজে ধরো মাস্টারমশাই প্রপারলি নেয়, হ্যাঁ, বা তুমি হয়তো কোনো কারণে সব ক্লাস করতে টরতে পারোনি, কোনো একটা মিস্টেক হয়ে গেছে, তারা একটা অল্টারনেটিভ ওয়েতে এই ক্লাসগুলোকে করলেও তোমাদের মোটামুটিভাবে শেখাটা হয়ে যাবে। ঠিক আছে? আমি এটা করলাম তো নাকি? আচ্ছা, দেখো, এই যে তোমার ফরট্রান বা এক্সেল, মানে সিলেবাসে যে জিনিসটা আছে, সেই জিনিসে যাওয়ার আগে আমি যে জিনিসটা বুঝতে চাইছি যে এই যে সিলেবাসে এই যে পার্টটা, যে তুমি কম্পিউটার কেমিস্ট্রি বা কম্পিউটেশনাল কেমিস্ট্রি, এইভাবে যে সিলেবাসটা আছে, সেইটা নিয়ে জাস্ট প্রথমে আমি 6-8টা স্লাইড ইউজ করবো, যে কম্পিউটেশনাল কেমিস্ট্রি কি, বা যারা পরবর্তীকালে কোয়ান্টাম কেমিস্ট্রি বা কম্পিউটেশনাল কেমিস্ট্রিতে রিসার্চ করতে গেলে তাদেরকে অ্যাকচুয়ালি কী করতে হয়, করে কি লাভ হয়, সেটা নিয়ে আমরা প্রথমে কিছুটা আলোচনা করব। তারপরে আমরা ফরট্রানের যে, মানে ফরট্রানও বলবো না, মানে কম্পিউটারের যে বেসিক, মানে ফরট্রানটা আমি পরের দিন বলবো, কম্পিউটারের কিছু বেসিক ব্যাপার ট্যাপার আছে। হ্যাঁ, মানে সেটা তোমরা আমার থেকে ভালো জানো, কারণ এখন অনেক স্কুলে তো বাচ্চাবেলা থেকে কম্পিউটার শেখানো হয়। আর এখন তুমি একটু মোটামুটিভাবে মানে মানে অনেক ফ্যামিলিই আছে, বা তোমরা ছাত্র হিসেবে অন্তত অলরেডি কম্পিউটার দেখোনি বা ল্যাপটপ দেখোনি, বা হাতে করে একটু টোকা মেরে দেখোনি, এটা প্রায় নেই। হ্যাঁ, কারণ তোমাদের ওই অনার্সে প্রথমে ফিজিক্যাল কেমিস্ট্রি যে প্র্যাকটিক্যাল ছিল, তার প্লটগুলোকে এক্সেলে করতে বলতো। হ্যাঁ, বা আরও যে যার বাড়িতে তো কম্পিউটার থাকে, হ্যাঁ, কোর্সের মধ্যে কম্পিউটার ছিল, ওই জন্য কম্পিউটারের যে বেসিক্স, সেইটা আমাকে জাস্ট বলতে হয় বলে আমি জাস্ট কম্পিউটারের জন্য বলবো, সেটা তুমি অলরেডি জানবে। হ্যাঁ, সেইটা আমি সেকেন্ড পার্টের মধ্যে আলোচনা করব। আর থার্ড পার্টের মধ্যে হচ্ছে তোমাদের এই সেমিস্টারে টোটাল সিলেবাসটা কি, এবং সেই সিলেবাসের কোন পার্টটা আমি অ্যাকচুয়ালি কভার করবো আর কি, সেটাকে নিয়ে আলোচনা হবে। আচ্ছা, প্রথম যে জিনিসটা নিয়ে আমরা 2-4টা কথাবার্তা বলছি, সেটা হচ্ছে কম্পিউটেশনাল কেমিস্ট্রি। কম্পিউটেশনাল কেমিস্ট্রি বলতে আমি অ্যাকচুয়ালি কি বুঝছি, বলছি দেখো, যে কম্পিউটেশনাল কেমিস্ট্রি ইজ এ ব্রাঞ্চ অফ কেমিস্ট্রি দ্যাট ইউজেস কম্পিউটার সিমুলেশন to assist in solving chemical problems. The computational chemistry is a branch of chemistry that uses computer simulation. এই কম্পিউটার সিমুলেশন কথাটার মানেটা কি? ধরো কোন একটা ন্যাচারাল ফেনোমেনা বা ল্যাবরেটরিতে কোন একটা এক্সপেরিমেন্ট ঘটছে, বা একটা হিউম্যান বডিতে কোন একটা পার্টিকুলার প্রসেস ঘটছে, এই অ্যাকচুয়াল প্রসেসটা কিন্তু ভীষণ ভীষণ কমপ্লিকেটেড। আচ্ছা, এবার তার একটা রেপ্লিকা তুমি আজ কম্পিউটারে করছো। মানে ধরো দেখা যাচ্ছে যে তুমি হয়তো কোন একটা রিয়াকশন কনসিডার করবে, যেখানে 1 মোল হয়তো রিয়াক্ট্যান্ট মলিকুলস আছে, যেটা সংখ্যাটা 10⁻23 হিউজ। তুমি ল্যাবরেটরিতে সেই রকমের একটা এক্সপেরিমেন্ট করার চেষ্টা করছো, এই সরি, কম্পিউটারের সাহায্য নিয়ে তুমি সেই টাইপের একটা এক্সপেরিমেন্টকে অ্যাজিভ যেন তুমি তার মিমিক করার চেষ্টা করছো, যেখানে নাম্বার অফ পার্টিকেলস বা নাম্বার অফ মলিকুল সেটা অ্যাভোগাড্রো নাম্বার অ্যামাউন্টে না, হয়তো 200, 500, 1000 পার্টিকেল। কারণ ওই অ্যাভোগাড্রো নাম্বার অ্যামাউন্টের পার্টিকেল তাদের ইন্টারাকশন যদি তোমাকে কনসিডার করতে, কম্পিউটার জাস্ট
মানে জাস্ট কাজ করবে না, অত বেশি মেমোরি কম্পিউটারের নেই আর কি। বা কোনো একটা বায়োলজিক্যাল প্রসেস অ্যাকচুয়ালি হিউম্যান বডিতে যখন ঘটছে সেটা অনেক বেশি কমপ্লিকেটেড আর কি। তার একটা সিম্পলিফাইড ভার্সন, যেখানে সেল বা টিস্যুজের সংখ্যা অনেক কম নিয়ে তুমি সেটাকে জাস্ট একদম যেন একটা, মানে অনেক সময় অনেক সিনেমা আছে না, আর একটা ভিডিও টাইপের জাস্ট করে দেওয়া, মানে একটা অপারেশন করছে আজীব যেন কম্পিউটারে সেই অপারেশনটাকে, মানে অপারেশনটা আজীব যেন মানে একটা মানে মডেল টাইপের করে যা জিনিসগুলোকে দেখানো হচ্ছে, সেই ধরনের জিনিসগুলোকে বলা হয় সিমুলেশন। ঠিক আছে? তো এখানে সেটাই বলা হচ্ছে যে কম্পিউটেশনাল কেমিস্ট্রি ইজ এ ব্রাঞ্চ অফ কেমিস্ট্রি দ্যাট ইউজেস কম্পিউটার সিমুলেশন টু অ্যাসিস্ট ইন সলভিং কেমিক্যাল প্রবলেম। কেমিক্যাল প্রবলেমসকে সলভ করার জন্য এই কম্পিউটার সিমুলেশন তোমাকে সাহায্য করবে, বা কম্পিউটেশনাল কেমিস্ট্রি তোমাকে সাহায্য করবে। ইট ইউজেস মেথডস অফ থিওরিটিক্যাল কেমিস্ট্রি incorporated into efficient computer programs to calculate the structure and properties of molecules and solids. তাহলে আমি কম্পিউটারে হেল্প নেবো, মানে আমি পরবর্তীকালে তোমাকে দেখাবো, ধরো মানে কেউ কেউ হয়তো আমার মুখ থেকে অলরেডি শুনেছো, ধরো আমি কোয়ান্টাম কেমিস্ট্রি পড়েছি। আচ্ছা, এবারে কোয়ান্টাম মেকানিক্সের যে বেসিক প্রিন্সিপালগুলো তুমি শিখেছো, আমি বলেছিলাম সেই প্রিন্সিপালসগুলোকে দিয়ে তুমি এক্স্যাক্টলি সলভ করতে পারো এরকম প্রবলেমের সংখ্যা কিন্তু ভীষণ ভীষণ কম। মানে হয়তো ধরো অ্যাটমিক বা মলিকুলার প্রবলেমগুলো তুমি কনসিডার করো, হাইড্রোজেন অ্যাটম প্রবলেম, ওয়ান অফ দ্য সিম্পলেস্ট অ্যাটম, সেটাকে তুমি এক্স্যাক্টলি সলভ করতে পারবে, কিন্তু হিলিয়াম অ্যাটম হলে তুমি আর সলভ করতে পারবে না। তুমি যদি বেঞ্জিন মলিকুল না সলভ করতে পারবে না, তুমি যদি মিথেন মলিকুল না সলভ করতে পারবে না। তার মানে যেটা হবে যে অনেক ক্ষেত্রেই তুমি দেখবে যে তোমার ওই মানে মানে অ্যানালিটিক্যালি তো আরই করতে পারা যায় না, মানে একটা মানে ফিজিক্যাল কেমিস্ট্রি বা ফিজিক্সের বা থিওরিটিক্যাল কেমিস্ট্রি কিছু বেসিক প্রিন্সিপালের উপরে বেস করে কোনো একটা পার্টিকুলার প্রবলেম তুমি হ্যান্ডেল করতে পারছো না, তখন তোমাকে কি করতে হবে, কম্পিউটারের সাহায্য নিতে হবে। সেটাই হচ্ছে কম্পিউটেশনাল কেমিস্ট্রি, সেটাই এখানে বলা হচ্ছে। ইট ইউজেস মেথডস অফ থিওরিটিক্যাল কেমিস্ট্রি ইনকর্পোরেটেড ইনটু এফিশিয়েন্ট কম্পিউটার প্রোগ্রামস টু ক্যালকুলেট দ্য স্ট্রাকচার অ্যান্ড প্রপার্টিস অফ মলিকুলস অ্যান্ড সলিডস। আচ্ছা, কম্পিউটেশনাল কেমিস্ট্রির দুটো ইম্পর্টেন্ট অ্যাসপেক্টস আছে। কম্পিউটেশনাল কেমিস্ট্রি হ্যাজ টু ডিফারেন্ট অ্যাসপেক্টস। But the computational studies used to find a starting point for a laboratory synthesis or to assist in understanding experimental data such as the position and source of spectroscopic peaks. আর 2 নম্বরে হচ্ছে computational studies used to predict the possibility so far entirely unknown molecule or to explore reaction mechanism not readily studied via experiment. তাহলে ব্যাপারটা বোঝার চেষ্টা করো, মানে কম্পিউটেশন কেমিস্ট্রির দুটো ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট। একটা হচ্ছে যে তুমি অনেক কিছু প্রেডিক্ট করলে, মানে দেখবে যে কোনো রিয়েল যেগুলো অনেক টাকা লাগে বা অনেক সময় লাগে, সেই ধরনের কোনো একটা এক্সপেরিমেন্ট যখন তুমি সেট আপ করো, তখন প্রথমে এই কম্পিউটার সিমুলেশন করে নিয়ে ওটাকে জাস্ট তোমাকে বুঝে নিতে হয় যে এটা আদৌ হতে পারে কিনা, এটা হবে কিনা ইত্যাদিতে, তারপর তুমি এক্সপেরিমেন্ট স্টার্ট করো। এইটা আর আরেকটা যেটা হতে পারে, ধরো লেটস সে কোনো একটা পার্টিকুলার রিয়াকশন অ্যাকচুয়ালি ঘটলো, হ্যাঁ, তার মেকানিজম তুমি একটা সাজেস্ট করলে, এবারে সেই মেকানিজমটা সত্যি কিনা সেইটা করার জন্য তুমি আবার ওই কম্পিউটার প্রোগ্রাম করে একটা সিমুলেশন করে নিলে। তাহলে দুটো জিনিস, একটা হচ্ছে তুমি আগে কম্পিউটারে থিওরিটিক্যাল কেমিস্ট্রি ইউজ করে তুমি কিছু একটা করলে, করে তুমি একটা প্রেডিকশন দিলে, সেই প্রেডিকশন অনুযায়ী হচ্ছে এক্সপেরিমেন্টালিতে কাজ করবে। আর একটা হচ্ছে অলরেডি কোনো একটা এক্সপেরিমেন্ট হয়েছে, সেক্ষেত্রে তুমি একটা রেজাল্ট পেয়েছো, সেই রেজাল্টটা ঠিক ঠিক কিনা সেইটাকে বোঝার জন্য তুমি আবার ওই কম্পিউটেশন কেমিস্ট্রিকে করতে পারো। তাহলে তাহলে দুটো অ্যাসপেক্ট পরিষ্কার হলো কিনা দেখো। একটা হচ্ছে যে তুমি যেটা করলে, তুমি একটা প্রেডিকশন করলে, তাহলে এক্সপেরিমেন্ট অলরেডি হয়নি, যে প্রেডিকশনটাকে করলে সেই প্রেডিকশনের উপরে বেস করে লোকে এক্সপেরিমেন্ট করবে। আর 2 নম্বরে হচ্ছে লোকে এক্সপেরিমেন্ট করলো, এই এক্সপেরিমেন্টের রেজাল্টটাকে জাস্ট থিওরিটিক্যালি মানে সাপোর্ট করার জন্য তুমি জাস্ট কম্পিউটেশনাল কেমিস্ট্রি করলে। এই দুটো হচ্ছে কম্পিউটেশনাল কেমিস্ট্রি দুটো ডিফারেন্ট অ্যাসপেক্টস। আচ্ছা, এবারে এই কম্পিউটেশনাল কেমিস্ট্রি না বিভিন্ন ব্রাঞ্চ আছে। There are two main branches of computational chemistry. One is based on classical mechanics and the other is based on quantum mechanics. তাহলে কম্পিউটেশনাল কেমিস্ট্রি কিন্তু দুটো যে তোমার ব্রাঞ্চ, একটা হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্সের যে সমস্ত প্রিন্সিপাল আছে তার উপরে বেস করে, আর একটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্সের যে প্রিন্সিপাল আছে তার উপরে বেস করে। এই ক্লাসিক্যাল মেকানিক্সের উপর বেস করে যে কম্পিউটেশনাল কেমিস্ট্রি, তাকে বলা হয় মলিকুলার মেকানিক্স অর ফোর্স ফিল্ড মেথড। শর্ট হ্যান্ড নোটেশনে মলিকুলার মেকানিক্সকে এমএম মেথড বলা হয়। সেটা কি জিনিস না, মলিকুলস আর সাফিসিয়েন্টলি স্মল অবজেক্টস দ্যাট স্ট্রিক্টলি স্পিকিং দ্য লজ অফ কোয়ান্টাম মেকানিক্স মাস্ট বি ইউজ টু ডিসক্রাইব দেম। এটা সত্যি যে মলিকুল সে যেহেতু মাইক্রোস্কোপিক পার্টিকেল, অ্যাটম যেহেতু মাইক্রোস্কোপিক পার্টিকেল, তার সমস্ত প্রপার্টি যদি তুমি ঠিক ঠিক করে বুঝতে চাও তাহলে তোমাকে কোয়ান্টাম কেমিস্ট্রি ইউজ করতে হবে। কিন্তু
অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে ক্লাসিক্যাল মেকানিক্সের প্রিন্সিপাল ইউজ করে তুমি মোরাললেস একটা কারেক্ট ডেসক্রিপশন পেয়ে যেতে পারো, তাতে যেটা হয় যে সময় তোমার বাঁচবে, পরিশ্রম তোমার অনেক বাঁচবে। সেখানে এখানে লেখা হচ্ছে যে যে হাউএভার আন্ডার দ্য রাইট কন্ডিশনস it is still sometimes useful and much faster computationally to approximate the molecule using classical mechanics. These methods are called molecular mechanics or force field method. They are empirical in nature. তো দেখো যে যদিও কোয়ান্টাম কেমিস্ট্রিটাই ঠিক ঠিক ডেসক্রিপশন, কিন্তু অনেক ক্ষেত্রেই হচ্ছে যখন খুব বড় মলিকুল হয়ে যাবে, খুব কমপ্লিকেটেড মলিকুল হয়ে যাবে, তখন কোয়ান্টাম কেমিস্ট্রি ইউজ করে পুরো জিনিসটাকে করা খুব কঠিন। তখন তুমি একটা অ্যাপ্রক্সিমেট রেজাল্ট বের করে ফেলতেই পারো, জাস্ট ক্লাসিক্যাল মেকানিক্সের বেসিক প্রিন্সিপালকে কাজে লাগিয়ে আর কি। সেটাই হচ্ছে তোমার মলিকুলার মেকানিক্স। তাহলে ক্লাসিক্যাল মেকানিক্স কাজে লাগছে, সেখানে তার সঙ্গে সঙ্গে তুমি কম্পিউটার ইউজ করছো, সেটা হচ্ছে মলিকুলার মেকানিক্সের মধ্যে পড়ে বা ফোর্স ফিল্ড মেথডের মধ্যে পড়ে। এবং এরা এম্পিরিক্যাল, এম্পিরিক্যাল ইন দ্য সেন্স যে যে মানে এম্পিরিক্যাল থিওরি মানে হচ্ছে তুমি ডেলি লাইফে যে সমস্ত এক্সপিরিয়েন্স গ্যাদার করছো বা এক্সপেরিমেন্টাল অবজারভেশন, তার জেনারেলাইজেশন, সেটা হচ্ছে এম্পিরিক্যাল থিওরি। সেই যে এম্পিরিক্যাল ক্লাসিক্যাল মেকানিক্সের জাস্ট অনেক কিছুই হচ্ছে তোমার এম্পিরিক্যাল। তাহলে সেই এম্পিরিক্যাল নেচার এই এই থিওরিগুলোর মধ্যে আছে। পরে আমরা দেখবো এম্পিরিক্যাল ছাড়া সেমি এম্পিরিক্যাল এবং অ্যাবিনিশীয় মেথড হয়, যেটা পরের ক্যাটাগরির মধ্যে পড়ে, এটা পরের স্লাইডে আমি জাস্ট উল্লেখ করবো। আচ্ছা, তারপরে হচ্ছে যে কোয়ান্টাম মেকানিক্যাল মেথডস ক্যান ইউজুয়ালি বি ক্লাসিফাইড আইদার অ্যাজ অ্যাবিনিশীয় অর সেমি এম্পিরিক্যাল। অ্যাবিনিশীয় মেথডস কি না, অ্যাবিনিশীয় মিনস ফ্রম দ্য বিগিনিং and implies an approach which contains no empirical parameters, মানে একদম ফ্রম স্ক্র্যাচ বা ফ্রম বিগিনিং বা ফ্রম মলিকুলার পয়েন্ট বা মাইক্রোস্কোপিক পয়েন্ট থেকে যেটা শুরু করা, সেটা হচ্ছে অ্যাবিনিশীয় থিওরি। এবং এখানে কোনো ওই এক্সপেরিমেন্টাল রেজাল্টের সঙ্গে পরে ম্যাচ করা বা হ্যানা তানা ইত্যাদি না, একদম জাস্ট ফান্ডামেন্টাল যে সমস্ত প্রিন্সিপাল, যেটা ফান্ডামেন্টাল পার্টিকেলের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, সেইখান থেকে তোকে স্টার্ট করে অঙ্ক কষে 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 একটা জায়গায় তোমাকে পৌঁছাতে হবে আর কি। সেটাই লেখা হচ্ছে অ্যাবিনিশীয় means from the beginning and implies an approach which contains no empirical parameters. This category includes Hartree-Fock method, configuration interaction method, many body perturbation theory, coupled cluster theory and many other approaches. মানে পরবর্তীকালে তোমরা যখন এমএসসি বা পিএইচডি করতে যাবে, সেখানে তুমি কম্পিউটেশন কেমিস্ট্রি যখন কাজ করবে, তখন দেখবে হার্ট্রি-ফক মেথড। এখন তো এটা বিএসসি ফিফথ সেমিস্টারে হার্ট্রি-ফক নিয়ে দু চারটা কথাবার্তা বলতে বলেছে। হার্ট্রি-ফক মেথড, কনফিগারেশন ইন্টারাকশন, মেনি বডি পার্টারবেশন থিওরি, কাপেল কাস্টের থিওরি, এইসব জিনিসপত্রগুলো কিন্তু এখন তোমার ইভেন বিএসসি সিলেবাসেও ঢুকে যাচ্ছে, এমএসসি তো আছেই। আর যারা রিসার্চ করতে যাবে তাদের এই সমস্ত টার্মগুলো বা এই সমস্ত মেথডগুলো নিয়ে দেখবে তোমরা খুব ভীষণভাবে হ্যাবিচুয়েটেড হয়ে যাবে। আচ্ছা, আরেকটা কোয়ান্টাম কেমিক্যাল মেথড হয়, কোয়ান্টাম মেকানিক্যাল যে মেথড হয়, সেটা হচ্ছে সেমি এম্পিরিক্যাল মেথড। These methods which make serious approximations to the quantum mechanical laws and then employ a few empirical parameters to hopefully patch things up. These methods include the Huckel molecular orbital theory method, modified neglect of differential orbital by MNDO method, Austin model 1 by AM1 method and many others. আচ্ছা, এটা তুমি হুকেল থিওরিটা অলরেডি তুমি জানো, হুকেল থিওরি থেকে এটা করতে হয়, তুমি আদৌ করেছো কিনা জানি না। এখন তো ফার্স্ট ইয়ার অর্গানিক কেমিস্ট্রিতেও হুকেল থিওরি নিয়ে জাস্ট কিছু কথাবার্তা বলতে হয় আর কি। যদি কেউ ডিটেলে পড়িয়ে থাকে, সেখানে তুমি দেখবে যে এই হুকেল মলিকুলার অরবিটাল থিওরি কিন্তু স্টার্ট হচ্ছে পুরো কোয়ান্টাম মেকানিক্যাল প্রিন্সিপালসের উপর বেস করে। এবার একটা সময়ের পরে তুমি যখন সেকুলার ডিটারমিনেন্টটা পেয়ে গেলে, সেখানে আলফা আর বিটা বলে দুটো টার্ম আছে, একটা কুলাম ইন্ট্রিগাল আর একটা এক্সচেঞ্জ ইন্ট্রিগাল। এই কুলাম এবং এক্সচেঞ্জ ইন্ট্রিগালের যে ভ্যালুটা, সেইটার লোকে কোয়ান্টাম মেকানিক্যালি এস্টিমেট করলো না বা কোয়ান্টাম মেকানিক্যালি ক্যালকুলেট করলো না। তার বদলে কি করে আলফা এবং বিটার ভ্যালুটা সে বেসিক্যালি এক্সপেরিমেন্ট থেকে নিয়ে নিল। মানে বিভিন্ন রকমের স্পেকট্রোস্কোপি এক্সপেরিমেন্ট আছে বা বিভিন্ন রকমের থার্মো কেমিক্যাল এক্সপেরিমেন্ট আছে, সেখান থেকে আলফা এবং বিটার ভ্যালুটাকে নিয়ে নিল। তার মানে একটা সার্টেন লেভেল পর্যন্ত কোয়ান্টাম মেকানিক্যালি এগোনা হলো, তারপর একটা জায়গার পরে জিনিসটা ভীষণ কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে, সেই জায়গাতে কিছু এক্সপেরিমেন্টাল মানে জাস্ট প্যারামিটার্সকে জাস্ট ওই থিওরির মধ্যে ইনকর্পোরেট করে ফেলা হলো। সেই ধরনের থিওরিগুলোকে বলা হবে যে সেমি এম্পিরিক্যাল মেথডস। তার মধ্যে হুকেল মলিকুলার অরবিটাল থিওরি একটা সেমি এম্পিরিক্যাল মেথডসের মধ্যে পড়ে। এছাড়া আরও কিছু মেথড আছে, যেটা বললাম যে এমএনডিও মেথড বা AM1 মেথড ইত্যাদি। আচ্ছা, আর একটা মেথড তুমি খুব শুনবে, সেটা হচ্ছে ডেনসিটি ফাংশনাল থিওরি। আসলে পরে এটা দেখতে পাবে যে যে কোয়ান্টাম কেমিস্ট্রি থিওরিগুলো, একটাকে বলা হয় ওয়েভ ফাংশন বেসড মেথড, যেখানে স্টার্টিং পয়েন্ট হচ্ছে ওয়েভ ফাংশন, আর একটা ডেনসিটি ফাংশনাল মেথড, যেখানে স্টার্টিং পয়েন্টটা হচ্ছে তোমার বেসিক্যালি ডেনসিটি।
ঠিক আছে, সেইটাও ওই মানে বিএসসিতে সিলেবাসে নেই, এমএসসিতে যারা ফিজিক্যাল স্পেশাল পড়বে তাদের ডেনসিটি ফাংশনাল থিওরি আছে, এবং রিসার্চ করতে গেলে ডেনসিটি ফাংশনাল থিওরি তোমার লাগবেই আর কি। আচ্ছা, these methods are quantum mechanical approaches which are hard to categorize as ab initio or semi empirical. Some DFT methods are free from empirical parameters, অর্থাৎ যেগুলো ab initio, while others rely heavily on calibration with experiment, যেটা হচ্ছে সেমি এম্পিরিক্যাল। মানে ডিএফটি মেথড কোয়ান্টাম কেমিস্ট্রির উপরে বেশ করে, কিন্তু সেটা সেমি এম্পিরিক্যালও হতে পারে, আবার তোমার ab initio হতে পারে। The current trend in DFT research is to employ increasing number of empirical factors, making recent DFT টেকনিক সেমি এম্পিরিক্যাল। মানে এখন যেটা করছে যে ডিএফটি মেথডের মধ্যে প্রচুর এম্পিরিক্যাল প্যারামিটার ঢুকিয়ে দেওয়া হচ্ছে, এবং সেই জন্য এটা দিনে আস্তে 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 সেমি এম্পিরিক্যাল মেথড হয়ে যাচ্ছে। মানে ab initio ডেনসিটি ফাংশনাল থিওরির বদলে সেমি এম্পিরিক্যাল ডেনসিটি ফাংশনাল থিওরি এখন অনেক বেশি পপুলার হয়েছে। আচ্ছা, আর একটা হচ্ছে কিউএম এমএম মেথড বলে, মানে কোয়ান্টাম মেকানিক্স মলিকুলার মেকানিক্স, এই একটা কম্বাইন্ড মেথড আছে। আচ্ছা, এই মেথডটা কিরকম দেখো, ধরো তুমি লেসে একটা প্রোটিন মলিকুল তুমি তাকে সিমুলেট করার চেষ্টা করছো। আচ্ছা, এবারে দেখবে যে প্রোটিন মলিকুল তো একটা বিশাল মলিকুল, এগুলোকে ম্যাক্রো মলিকুল বলে, মানে বেসিক্যালি এনজাইম বা প্রোটিন এইগুলো। তার হয়তো একটা তোমার অ্যাক্টিভ সাইটস আছে, ওই অ্যাক্টিভ সাইটের সঙ্গে অ্যাক্টিভ সাইটের যে ইন্টারাকশন, সেই জায়গাটা তুমি খুব ভীষণ মানে ক্লোজলি দেখতে চাইছো, কিন্তু সেই দেখাটা তার যে আশপাশের যে সারাউন্ডিংটা আছে তার উপর অনেকটা নির্ভর করে। কিন্তু এই পুরোটাকে যদি কোয়ান্টাম কেমিস্ট্রি তুমি সলভ করো, সেটা মানে কি বলবো, প্রচণ্ড টাইম কনজিউমিং, প্রচণ্ড কস্টলি হয়ে যাবে। সেখানে লোকে যেটা করে যে যে জায়গাটা তোমার মেন টার্গেট, সেই জায়গাটা লোকে কোয়ান্টাম কেমিস্ট্রির প্রিন্সিপাল ইউজ করে, আর আশপাশটাকে সে বেসিক্যালি মলিকুলার মেকানিক্সের প্রিন্সিপাল ইউজ করে। তো সেই যে কম্বাইন্ড মেথডটা, মানে হাইব্রিড মেথডটা, তাকে বলা হয় কিউএম এমএম মেথড। ইট ইজ এ হাইব্রিড মেথড that attempts to combine the accuracy of quantum mechanics with the speed of molecular mechanics. It is useful for simulating very large molecules such as enzymes, proteins and other biological systems. যে জায়গাটা তোমার মেন টার্গেট, সেই জায়গাটা তুমি জাস্ট করলে, মানে তুমি মানে কি বলবো, তোমার একদম কোয়ান্টাম মেকানিক্যালি ভীষণ অ্যাকিউরেটলি করলে, আর তার আশপাশটা হচ্ছে একটুখানি উপরে উপরে তুমি মলিকুলার মেকানিক্স দিয়ে করলে, তাতে যেটা হবে পুরোটাকে কোয়ান্টাম কেমিস্ট্রি দিয়ে করলে তোমার প্রচণ্ড সময় লেগে যাবে, আর পুরোটাকে মলিকুলার মেকানিক্স দিয়ে করলে তুমি অ্যাকিউরেসি ভীষণভাবে লুজ করবে। সেই জন্য এই হাইব্রিড মেথডটা ইউজ করা হয়, যেটা এখন ভীষণ ভীষণ পপুলার, পার্টিকুলার লার্জ মলিকুলস তার সিমুলেশন করার জন্য হচ্ছে কিউএম এমএম মেথডটা কিন্তু ভীষণ ভীষণ পপুলার হয়েছে। ঠিক আছে, আর স্যার হ্যাঁ বলো বলো বলো। স্যার কোয়ান্টাম মেকানিক্সটা কোনখানটা ইউজ করা হয় বললেন, ওই প্রসিডিওরটা? প্রসিডিওরটা যে জায়গাটা তুমি ভীষণ অ্যাকিউরেটলি দেখতে চাইছো, মানে ধরো একটা এনজাইমের মধ্যে অ্যাক্টিভ সাইটটাই তো মেন, ঠিক আছে? তো সেই হ্যাঁ। অ্যাক্টিভ সাইটের জায়গাটা তুমি কোয়ান্টাম মেকানিক্স ইউজ করলে, আর বাইরেটা তুমি বেসিক্যালি মলিকুলার মেকানিক্স ইউজ করলে। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। এটা আছে। আচ্ছা, এই ধরো ধরো তোমার কথাই বলছি, যে তোমার তো লোকে তোমার সারা চেহারাটা না দেখে তোমার তো মুখটা বেশি করে দেখে, তাই না? দেখে তো। হ্যাঁ স্যার। আচ্ছা, মেয়েরা ভালো বলতে পারবে। মেয়েরা, তোদের তো মানে সারা শরীরের যেমন করে যত্ন নিস, মুখের যত্ন একটু বেশি করে নিস না, তাই না? মানে এমনি ওভারঅল সাবান মাখছিস, কিন্তু মুখের জন্য আলাদা স্পেস ওয়াশ, মুখের জন্য হচ্ছে আলাদা ক্রিম, মুখের জন্য হচ্ছে ভুরু আলাদা করে প্লাগ করা হচ্ছে, চোখের জন্য আলাদা করে কাজল ইউজ করা হচ্ছে, হ্যাঁ তার মুখ আছে তার জন্য আলাদা করে মানে স্পেশাল মাজন ইউজ করা হচ্ছে। তার মানে কি, যে তোর সারা শরীরটা আছে, সারা শরীরটার মধ্যে হচ্ছে মুখটা বা চোখটা, সেটা একটা একটা স্পেশাল, ওইটাকে তুই মানে সযত্নে লালিত পালিত করতে চাইছিস বা যত্ন করে রাখতে চাইছিস। সেই জন্য কি করা হচ্ছে, যে যে মুখের জন্য যে ফেস ওয়াশ বা যে দামি ফেস ওয়াশ বা ইত্যাদি তুই ইউজ করিস আর কি, সেইটা যদি সারা শরীরের জন্য ইউজ করতে হয়, ব্যাপারটা প্রচণ্ড কস্টলি হয়ে যাবে। সেখানে মুখটাকে লোকে স্পেশালি, মানে সেখানে জন্য আলাদা ক্রিম মাখছে, আলাদা পাউডার মাখছে, মানে যে ক্রিমটা মুখের জন্য মাখে সারা শরীরের জন্য, সেই ক্রিমটা যদি তুই ইউজ করিস, সেটা ঠিক আছে, সেই রানী মুখার্জি বা এরা কি বলে, তোর কি বলে ওরা সব নায়িকাগুলোর নাম বলা, করিনা কাপুর, তারা করবে, তাদের কথা আলাদা। কিন্তু সাধারণ মানুষরা কি হচ্ছে, যে মুখটা যতটা কেয়ারফুলি তুই দেখ মানে যত্ন নিবি আর কি, সারা শরীরের যত্ন নিলে অনেক বেশি খরচ হয়ে যাবে, এটা এক নম্বর। আর দু নম্বর হচ্ছে, যদি ঠিক আছে তোর যদি ইভেন পয়সাও থাকে,
তুই মুখে যেমন করে যত্ন নিস, সারা শরীরের যদি সেই রকম ভাবে যত্ন নিস, সেটা সময় অনেক বেশি লেগে যাবে। হ্যাঁ, আবার তুই যদি মনে করিস সারা শরীরে তুই যেমন করে যত্ন নিবি, মুখের যত্ন তুই সেরকম ভাবেই নিবি, মানে যে সাবানটা, ক্ষারযুক্ত সাবান তুই গায়ে মাখিস, সেই ক্ষারযুক্ত সাবানটা যদি মুখে তুই মাখিস, তাহলে তুই দেখবি তোর মানে মুখে হয়তো মানে মানে ওটা কেমন একটা অমসৃণ হয়ে যাচ্ছে বা কিছু একটা হয়ে যাচ্ছে। তার মানে কি হচ্ছে, তাহলে এই যে মুখটা সারা শরীর থেকে, মুখের মধ্যেই মানে শরীরের মধ্যেই মুখটা আছে, কিন্তু মুখটাকে তুই স্পেশালি কেয়ার করা, কারণ মুখটাকে নিয়ে তুই অনেক বেশি ইন্টারেস্টেড। এখানে সেই জিনিসটা, একটা এনজাইম, একটা শব্দ মিনি এনজাইম, তার মধ্যে একটা ছোট্ট পার্ট আছে যেটা বেসিক্যালি তোমার অ্যাক্টিভ সাইট। সেই অ্যাক্টিভ সাইজটাকে নিয়ে আমি অনেক বেশি মানে অ্যাকুরেটলি মেজারমেন্টগুলোকে করতে চাইছি, সেই জন্য অ্যাক্টিভ সাইজটাকে আমি কোয়ান্টাম মেকানিক্যালি ট্রিট করবো, আর বাকিটাকে আমি মলিকুলার মেকানিক্স দিয়ে ইউজ করবো। পুরোটাই মলিকুলার মেকানিক্স দিয়ে ইউজ করলে তুমি অ্যাকুরেসি লুজ করবে, আর পুরোটাই কোয়ান্টাম কেমিস্ট্রি ইউজ করে করলে তুমি অনেক অনেক টাইম কনজিউমিং হয়ে যাবে, অনেক কস্টলি হয়ে যাবে পুরো ব্যাপারটা আর কি। সেই জন্য এই হাইব্রিড মেথডটাকে ইউজ করা যায়। এখন পরিষ্কার হয়েছে জিনিসটা? হ্যাঁ ঠিক আছে। স্যার। চলো তাহলে এবার কম্পিটিশনাল কেমিস্ট্রি করে আমরা মূলত কোন কোন জিনিসগুলোকে পাই। পাই হচ্ছে ভ্যারিয়াস স্ট্রাকচার প্যারামিটার সাচ অ্যাজ বন্ড লেন্থ, বন্ড অ্যাঙ্গেল, ডাইহেড্রাল অ্যাঙ্গেল, ফোর্স কনস্ট্যান্ট ইত্যাদি। এগুলো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট করে একটা মলিকুলকে বোঝার জন্য বা তার স্ট্রাকচার বোঝার জন্য। আচ্ছা, স্পেকট্রোস্কোপিক ডাটা সাচ অ্যাজ ট্রানজিশন ফ্রিকোয়েন্সিস, ইন্টেন্সিটি যেটা ফ্যানকন্ডন ফ্যাক্টর থেকে আসবে, ব্রডেনিং অফ স্পেকট্রাল লাইন্স এক্সেট্রা, সেগুলোকে পেতে হয়। ইলেকট্রনিক এনার্জি অ্যান্ড কনস্ট্রাকশন অফ পোটেনশিয়াল এনার্জি সারফেস, thermodynamic data such as enthalpy, entropy, free energy, heat capacity, etc., primarily in gas phase. Thermochemical data such as ionization potential, electron affinities, etc. Various molecular parameters such as dipole moment, polarizability, quadrupole moment, etc. Various electronic properties such as electron density maps and population analysis, etc. মানে যারা কোয়ান্টাম কেমিস্ট্রি করে, তোমরা যখন কখনো যদি কখনো কোয়ান্টাম কেমিস্ট্রিতে এক্সপোজড হও, তাহলে তুমি দেখবে যে কে কোন ফিল্ডে কাজ করছে তার মতো করে হচ্ছে কম্পিউটেশনাল কেমিস্ট্রি করে মূলত হচ্ছে এই সমস্ত প্যারামিটারগুলো আমি বললাম, সেইগুলোর এক বা একাধিক প্যারামিটার সে বেসিক্যালি ক্যালকুলেট করতে চায় বা মেজার করতে চায়। আচ্ছা, এবারে যেটা হয় যে প্রচুর রকম প্যাকেজ আছে, জানো তো, মানে অলরেডি প্রোগ্রাম লেখা আছে, সেই প্রোগ্রামটাকে ইউজ করতে হয়। মানে এখন ম্যাক্সিমাম কম্পিউটেশনাল কেমিস্ট্রি যারা করে তারা হচ্ছে এক্সিস্টিং প্যাকেজগুলোকে ইউজ করে। দেখো, সাকসেস অফ কম্পিউটেশনাল কেমিস্ট্রি লাইজ অন দ্য অ্যাভেলেবিলিটি অফ অ্যাকুরেট, ইউজার ফ্রেন্ডলি অ্যান্ড ফ্রি সফটওয়্যারস অ্যান্ড প্যাকেজেস। They can be successfully used to do proper chemistry in the level of experimental accuracy. Students who are interested to do chemistry should learn to use these softwares, মানে কিছু কিছু সফটওয়্যার সে বেসিক্যালি শিখে নেবে। কি কি? ধরো অ্যাভোগাড্রো, গাউসিয়ান, গ্যামেস, গ্যামেসের ফুল ফর্ম হচ্ছে জেনারেল অ্যাটমিক অ্যান্ড মলিকুলার ইলেকট্রনিক স্ট্রাকচার সিস্টেম, ডাল্টন, ডিরাক, মলপ্রো, মলপ্যাক, মলকাস, মলডেন, হ্যাঁ, টার্বোমোল, সিয়েস্তা, কোয়ান্টাম এক্সপ্রেসো, কিউকেম, সাই, অর্কা, জাগুয়ার, কলম্বাস, এক্সেট্রা। মানে এইগুলো সব হচ্ছে মানে এই যে হিব্রু হিব্রু সব নাম, এগুলো সব বিভিন্ন বিভিন্ন প্যাকেজের নাম। যারা কোয়ান্টাম কেমিস্ট্রি বা কম্পিউটেশনাল কেমিস্ট্রি করে সেই প্যাকেজগুলো সম্বন্ধে সে বেসিক্যালি ওয়াকিবহল। এবারে কোনো একটা পার্টিকুলার গ্রুপ বা কোনো একটা পার্টিকুলার মানুষ যে সমস্ত প্যাকেজগুলো ইউজ করে সেরকম নয়। এ ধরনের এখানে অনেক প্যাকেজ আছে যেটা হচ্ছে একই কাজ হচ্ছে এই অল্টারনেটিভ এই প্যাকেজ বা এই প্যাকেজ বা এই প্যাকেজ ইত্যাদি করা যেতে পারে। সেই গ্রুপে তার মানে কোনটা ফ্রি পাওয়া যাচ্ছে বা কোনটা কিনতে গিয়ে কম টাকা লাগছে বা কি কাজ সে করতে গেছে তার মতো করে নির্ভর করে এক বা একাধিক প্যাকেজ চালানো হচ্ছে ল্যাবে তোমার চলে আর কি। এটা ঠিক আছে। সেখানে ওই তোমার মানে এই ধরনের প্যাকেজগুলো সম্বন্ধে তোমাকে জাস্ট একটুখানি ওয়াকিবল থাকতে হবে। প্যাকেজগুলো কেমন করে চালাতে হয় সে সম্বন্ধে তোমার একটা পরিষ্কার ধারণা থাকতে হবে। ঠিক আছে, এটা মাথায় রাখবে। আজ এবারে কথাটা হচ্ছে তাহলে আমি প্রোগ্রামিংটা শিখবো কেন? প্রোগ্রামিংটা শিখবো তার কারণটা হচ্ছে যে এই যে রিয়েলি ইন্টারেস্টিং প্রবলেমগুলোকে তুমি যদি কম্পিউটারের সাহায্যে নিয়ে হ্যান্ডেল করতে চাও, হাতে কষে করতে পারবে না, অ্যানালিটিক্যালি করতেই পারবে না। কঠিন হয়ে গেলে হাতে কষে তুমি আর বেশি দূর এগোতে পারবে না। তাহলে কম্পিউটারের সাহায্যে নিয়ে তুমি যদি করতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে? বিভিন্ন রকম প্যাকেজ বা সফটওয়্যার ইউজ করতে হবে। কিন্তু কেউ না কেউ তো সেই সফটওয়্যারগুলোকে বানিয়েছে। তা তুমি যদি মানে 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 কি বলো স্টার্ট করো, তাহলে প্রথম কথা হচ্ছে তোমাকে প্যাকেজটা নিজে করে নিতে হবে, অর্থাৎ প্রোগ্রামটা তোমাকে নিজে লিখে নিতে হবে। অথবা যদি তুমি অনেকটা পরে এই ধরনের ফিল্ডে আসো, তাহলে ওই গ্রুপে অলরেডি বেশ কিছু জিনিসপত্র লেখা আছে, সেগুলো তোমাকে বুঝতে হবে এবং তোমার মতো করে সুইটেবলি সেগুলোকে মডিফাই করতে হবে। তুমি যদি প্রোগ্রামটা যদি না লিখতে জানো বা সফটওয়্যার ডেভেলপমেন্ট তুমি যদি না জানো বা প্যাকেজ ডেভেলপমেন্ট তুমি যদি না জানো, তুমি এগুলোকে করতে পারবে না।
যারা এক্সপার্ট প্রোগ্রামার তারা প্যাকেজ বা সফটওয়্যার নিজে ডেভেলপ করে নেবে, আর যে অত ভালো প্রোগ্রামার নয় সে অন্তত ওই প্যাকেজ বা সফটওয়্যারগুলোকে মডিফাই করা, অল্টার করা, নিজের প্রয়োজনের মতো করে হচ্ছে সেই মতো করে চেঞ্জ করা, সেগুলো সে করতেই পারবে। বা ইভেন সে যদি অত ভালো প্রোগ্রামার নাও হয়, সে অন্তত ছোটোখাটো কিছু প্রোগ্রাম লিখে ছোটোখাটো কিছু মডেল প্রবলেম সেগুলোকে অলরেডি সলভ করতে পারে। সেটা আমি জাস্ট বলছি যে ইম্পর্টেন্স অফ লার্নিং প্রোগ্রামিং, সেটা হচ্ছে যে উই ওয়ান্ট টু ডেভেলপ আওয়ার ওন প্রোগ্রাম বাই ইয়োরসেলফ, মানে আমি আমার প্যাকেজ বা আমার সফটওয়্যারটা আমি নিজেই জাস্ট বানাতে চাইছি। ইন দিস কোর্স উইল, আমি কি করতে চাই কি দেখো, ইন দিস কোর্স উইল ট্রাই টু গিভ ইউ এ ট্রেনিং টু রাইট প্রোগ্রামস দ্যাট ক্যান বি অ্যাপ্লাইড টু রিলেটিভলি সিম্পল সিস্টেম। আমি দেখো তোমাদের তো অল্প সময় এবং তোমরা প্রথম প্রোগ্রামিং শিখছো, সেই জন্যে আমি জাস্ট প্রথমে তোমাদেরকে ওই সহজ সহজ প্রোগ্রাম কিছু লেখা শেখাবো, সহজ সহজ সিস্টেমে ব্যবহার করার জন্য। This is the first step in the way of writing smart, sophisticated, and state-of-the-art programs that can be used to handle real problems of scientific and social interest. মানে আমি যে ট্রেনিংটা তোমাদের দেবো তার সেইটা হচ্ছে তোমার বেসিক্যালি ফার্স্ট স্টেপ, যার উপরে বেশ করে তুমি ভবিষ্যতে স্মার্ট, সফিস্টিকেটেড অ্যান্ড স্টেট অফ দ্য আর্ট প্রোগ্রাম তুমি লিখতে পারবে, যেটা সত্যি সত্যি রিয়েলি ইন্টারেস্টিং আর সাইন্টিফিক এবং সোশ্যাল যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলোকে ট্যাকেল করতে পারবে। We'll write the programs together so that only after few classes you will be confident enough to write your own code correctly without seeking any help. দেখো আমরা প্রথম থেকে বেশ কিছু প্রোগ্রাম না তোমরা আমরা একসাথে লিখবো, মানে আমি লিখবো তুমি দেখবে, তুমি সঙ্গে সঙ্গে লিখে আমাকে পাঠালে, আমি জাস্ট বললাম ইন্টারাক্ট করে 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 করে, তাহলে ওয়ান্স ল্যাঙ্গুয়েজ ইজ সেট আপ, তখন তুমি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে, তুমি নিজেই প্রোগ্রাম লিখতে পারবে যেখানে দেবে কোনো এরার থাকবে না আর কি। সেটা আমি জাস্ট করছি, তাহলে শুরুর দিকে অত ভয় পাওয়ার কিছু নেই। তোমার কিচ্ছু নলেজ, প্রিভিয়াস নলেজ থাকলে তো ভালো, না থাকলে কোনো প্রবলেম নেই। আমি যেরকমভাবে তোমাদের শেখাবো তুমি দেখবে যা 2-4টে ক্লাসের পরেই হচ্ছে তুমি নিজে নিজে প্রোগ্রাম লিখতে শিখে যাচ্ছে। দেখুন আমি তো টোটাল কোর্সটা কিন্তু 8টা থেকে 10টা ক্লাসের কথা বলছি। 8টা থেকে 10টা ক্লাস মানে অ্যারাউন্ড 16 থেকে 20 ঘন্টা। 16 থেকে 20 ঘন্টা পরে কিন্তু তুমি দেখতে পাবে তুমি নিজের কোড নিজে লিখে ফেলতে পারতো, নিজের প্রোগ্রাম নিজে লিখে ফেলতে পারছো, এবং এটা এতটা ইন্টারেস্টিং, এতটা মানে মানে কি বলবো, বুদ্ধি লাগে এবং তার সঙ্গে সঙ্গে পরিশ্রম লাগে, এবং এখানে সত্যি সত্যি মাথা এত সুন্দরভাবে কাজে লাগাতে হয়, মানে এটা দারুণ লাগে। মানে এটা যারা বুদ্ধিমান পার্টিকুলারলি আর কি, হ্যাঁ, তারা কিন্তু মানে এক্সট্রিমলি ভালো প্রোগ্রাম লিখতে পারবে। আর যারা বুদ্ধিমান নয়, অন্তত একটু জাস্ট সিম্পলি পরিশ্রমী, তারা হচ্ছে অন্তত যে টাইপের প্রোগ্রামগুলো অলরেডি এক্সিস্ট করে সেই রকম প্রোগ্রাম তো তার পক্ষে লিখে নেওয়া কোনো ব্যাপারই নয়। ঠিক আছে, এটা করতে পারো। তারপর বলা যেখানে আমি লিখছি আর কি, ইভেন ইফ ইউ আর নট ইন্টারেস্টেড ইন সফটওয়্যার ডেভেলপমেন্টস, তুমি যদি একদম বড় কোড, বড় প্রোগ্রাম তুমি নিচে লিখবে, তাদের যদি ইন্টারেস্ট তুমি নাও থাকো, দিস ট্রেনিং মে বি হেল্পফুল টু মেক লিটল চেঞ্জেস অফ এক্সিস্টিং প্যাকেজ হুইচ মে বি ভেরি ইউজফুল। মানে তোমার অলরেডি একটা প্রোগ্রাম লেখা আছে, তুমি তোমার মতো করে একটু আধটু চেঞ্জ করে ফেললে, সেই চেঞ্জটা যে ট্রেনিংটা দেওয়া হবে তার বেশিতে তুমি এটাকে করতে পারবে। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে বেসিক্যালি আজকে আমরা যেটা মানে আমরা যে কাজ মানে যে দায়িত্বটা নিয়েছি আর কি, আমি সেই দায়িত্বতে মূলত যেটা থাকছে সেটা হচ্ছে এই যে তোমাকে জাস্ট এই পরবর্তীকালে যারা স্মার্ট, সফিস্টিকেট এবং স্টেট অফ দ্য প্রোগ্রাম লিখতে চায় তার জাস্ট হাতে খড়িটা এখানে করে দেওয়া, হ্যাঁ, সেটাকে করা। আচ্ছা, এবং আমি এমনভাবে ব্যাপারটাকে করাবো যাতে করে তুমি জাস্ট নিজে বেশ কিছুটা করে আমার সাথে ইন্টারাক্ট করো, নিজে নিজে একটুখানি লেখার চেষ্টা করো, তুমি আমি দুজনেই লিখবো, কিন্তু তোমাকেও একটা অ্যাক্টিভ পার্টিসিপেশন তোমার যদি থাকে তাহলে কিন্তু তুমি ভীষণ ভালো প্রোগ্রাম লেখা শিখে যাবে। আর যারা কোনোভাবেই প্রোগ্রামিংয়ে ইন্টারেস্ট পাচ্ছ না, তারা অন্তত কিছুই অন্তত ভাষা টাষা করে যদি শিখে ফেলো। মানে লোকে তো ধরো তুমি তো বাংলা শিখেছো, বাংলা সাহিত্য রবীন্দ্রনাথ হবে বলে তো তুমি লেখনি না, তুমি তো কাল চালানোর মতো করেও তো বাংলাটা শিখেছো। বা তুমি ধরো হিন্দি শিখেছো তো মুন্সি প্রেমচাঁদের মতো করে ছোট গল্প লিখবে বলে নয় না, বা ইংরেজি শিখেছো শেক্সপিয়ার হবে বলে তো নয়, কাজ চালানোর মতো করে। তাহলে কোনো একটা পার্টিকুলার ভাষা, ফরট্রান তো বেসিক্যালি একটা ভাষা, তাই তো? তাহলে সেই ভাষাটা শিখছো, সেটাতে তুমি যা করতে চাও, সেটাতে তুমি কবিতা সাহিত্যও লিখতে পারো। আবার সেটা দিয়ে তুমি জাস্ট সিম্পলি মানে জাস্ট নর্মাল মানে একটা চিঠিপত্র জাস্ট আদান প্রদান সেটুকু করতে পারো। এবার তোমার নির্ভর করবে তুমি কতটাকে ইন্টারেস্ট পাচ্ছ, বা তুমি ভবিষ্যতে কী টাইপের কাজ করবে, হ্যাঁ, তার উপরে নির্ভর করে তুমি জাস্ট সেরকম মানে দায়িত্ব নেবে, মানে সেরকম মানে কি বলবো, সেরকম আইদার টোটাল প্রোগ্রামটা নিজে লেখার চেষ্টা করবো, অথবা হচ্ছে যেটা এক্সিস্টিং প্রোগ্রাম আছে তাকে সুইটেবলি মডিফাই করার চেষ্টা করবো। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে আমি এই প্রথম যে পার্ট, এই 6টা স্লাইডের মধ্যে বা 7টা স্লাইডের মধ্যে আমি জাস্ট কম্পিউটেশনাল কেমিস্ট্রি কি, সেটা কি কি করে, তার বিভিন্ন মেথডগুলো, বিভিন্ন রকম সফটওয়্যার ইত্যাদি করে আলোচনা করলাম। আর তার সঙ্গে সঙ্গে আমি অ্যাকচুয়ালি কি পড়াতে চলেছি আর কি, বা কেন পড়াতে চলেছি প্রোগ্রামিংটাকে, সেইটাই নিয়ে কিছু কথাবার্তা হলো। তাহলে দেখো, এখন পর্যন্ত যা আমি বলেছি সেই পর্যন্ত কারো যদি কিছু অসুবিধা থাকে তো আমার একটু বলে নাও। যা বলেছি এখন পর্যন্ত সেই পর্যন্ত কারো যদি কোনো কমেন্ট থাকে বা কোয়ারিজ থাকে একটুখানি বলে নাও।
বলো। বলো বাবা। স্যার। হ্যাঁ, বলো। স্যার, বলছি স্যার, কম্পিউটেশনাল কেমিস্ট্রিতে স্যার আমরা মানে কোয়ান্টামের হেল্প নিচ্ছি। এবার কোয়ান্টামের হেল্প নিয়ে স্যার কি আমরা কোনো অর্গানিক সিনথেসিসকে প্রেডিক্ট করতে পারবো স্যার, মানে হ্যাঁ, অর্গানিকের একদমই তো, হ্যাঁ। ক্ষেত্রে? অবভিয়াসলি এখন তো রাদার হচ্ছে ভালো পেপার, অর্গানিক বা ইনঅর্গানিক কেমিস্ট্রি, তুমি যদি ভালো পেপার করতে চাও না, তাহলে তোমাকে কম্পিউটেশনাল হেল্পটা নিতেই হবে। আর তুমি যে মেকানিজমটা সাজেস্ট করছো, হ্যাঁ, সেইটা আদৌ সেই পথে হচ্ছে কিনা সেটা তোমাকে কম্পিউটেশনাল কেমিস্ট্রি তোমাকে হেল্প করবে। আবার উল্টো দিকে ধরো ধরো দুটো রিয়াক্টর মিশিয়ে যে কোন একটা পার্টিকুলার প্রোডাক্ট আদৌ হবে কি হবে না, সেটা স্টেবল হবে কি হবে না, সেইটা মানে লোকে সিনথেসিস স্টার্ট করার আগেই হচ্ছে ওই প্রেডিকশনটাকে দেখে নিচ্ছে যে হ্যাঁ এটা করলে এটা হবে। ঠিক আছে, মানে ওই জন্য একদম অর্গানিক সিনথেসিস ইনঅর্গানিক সিনথেসিস সেইটা এখন হচ্ছে কম্পিউটার, তাতে ভীষণ মানে কম্পিউটার বা মানে কোয়ান্টাম কেমিস্ট্রি এটা ভীষণভাবে সেটা সাহায্য করবে। মানে অলরেডি তুমি একটা কিছু একটা পেয়ে গেছে প্রোডাক্ট, কিন্তু প্রোডাক্টটা কি হলো কি পথে গেলো সেইটার জন্য তোমার কম্পিউটেশন কেমিস্ট্রি তোমাকে হেল্প করবে। আবার হচ্ছে তুমি একটা রিয়াকশন স্টার্ট করবে মনে করছো, ঠিক আছে, এটার সঙ্গে এটা মিশিয়ে এই ধরনের কন্ডিশন দিলে আদৌ তোমার প্রোডাক্ট কি প্রোডাক্ট হবে বা কোন প্রোডাক্ট হবে, হ্যাঁ, এটা যদি তুমি জানতে পারো সেখানেও তোমাকে কিন্তু কম্পিউটেশন কেমিস্ট্রি হেল্প করবে। হুম, বুঝতে পেরেছো? ঠিক আছে, বুঝেছো? হ্যাঁ স্যার। হুম। আর কেউ কিছু বলবে? স্যার আমরা যে এক্সেল বা ফোরট্রান যেটা করব, হুম। তো ওটা কম্পিউটেশনাল কেমিস্ট্রি ওই দুটো অ্যাপ্রোচের মধ্যে কোনটাতে পড়ছে? না, কম্পিউটেশনাল কেমিস্ট্রি কথাটার মানেটা হচ্ছে কম্পিউটারের সাহায্য নিয়ে থিওরিটিক্যাল প্রিন্সিপালকে কাজে লাগিয়ে কোনো প্রবলেম সলভ করা। ঠিক আছে, এটা। এবং সেইটা করার জন্যে তোমার ভাষা লাগে। এই ফরট্রান বা এক্সেল হচ্ছে বেসিক্যালি সেই ভাষাটা। মানে ফরট্রান হচ্ছে তোমার একটা ভাষা, যে ভাষা দিয়ে তুমি তোমার প্রোগ্রাম নিজে লিখে নেবে। আর এক্সেলে কি হয়, এক্সেলে হচ্ছে অলরেডি ভেতরে প্রোগ্রামটা লেখা থাকে। ঠিক আছে, যদি এক্সেল ডেভেলপ করেছেন, তোমাকে জাস্ট সেটাকে চালাতে শিখতে হয় বা ইনপুটগুলো দিতে শিখতে হয়। তাহলে ফরট্রান হচ্ছে ফ্রম স্ক্র্যাচ, মানে কিচ্ছু ছিল না, তুমি ফ্রম স্ক্র্যাচ লিখছো। মানে ফরট্রান একটা ভাষা, যে ভাষাটাকে তুমি কাজে লাগাচ্ছ এবং সেটাকে কম্পিউটারের সাহায্য নিচ্ছ, নিয়ে তুমি বিভিন্ন রকমের প্রবলেম সলভ করবে। আর এক্সেল হচ্ছে অলরেডি একটা সফটওয়্যার যেটা অলরেডি তোমার আছে, সেখানে তুমি কেমন করে ইনপুট দিতে হয়, কেমন করে প্লট আঁকতে হয়, কেমন করে আউটপুটটা দেখতে হয়, এই ধরনের জিনিসপত্র তুমি করবে আর কি। ঠিক আছে, বুঝতে পেরেছো? ও আচ্ছা, হ্যাঁ স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আর কেউ কিছু বলবে? ঠিক আছে, তাহলে আমি এগোই আরেকটু। হ্যাঁ, চলো। আচ্ছা, এবার আমি কম্পিউটার নিয়ে দু চারটে কথাবার্তা বলবো। আগে তো কম্পিউটেশনাল কেমিস্ট্রি নিয়ে কথাবার্তা বললাম। কম্পিউটেশনাল কেমিস্ট্রির মধ্যে হচ্ছে একটা থিওরিটিক্যাল পার্ট থাকবে, একটা হচ্ছে কম্পিউটারের ব্যাপার লাগবে। এবার কম্পিউটার সম্বন্ধে দু চারটে কথাবার্তা বলা, যে কথাগুলোকে বলবো খুব কুইকলি আমি জাস্ট বলে যাব, জাস্ট কমপ্লিটনেসের জন্যে। কারণ এটা তুমি অলরেডি জানো, মানে আমি যে কথাগুলো বলবো দেখবো তার ম্যাক্সিমামটা তুমি জানো। কোনো একটা পার্টিকুলার জায়গায় যদি তোমার কোনো বুঝতে অসুবিধা হয়, তুমি তখন আমাকে দাঁড় করাবে, আমি তখন সেইটাকে নিয়ে খুব ডিটেলে আলোচনাটাকে করবো। নাহলে আমি ধীরে ধীরে সিম্পলি বলে যাচ্ছি। দেখো, দ্য টার্ম কম্পিউটার ইজ ডিরাইভড from the Latin term computare, which means to calculate or programmable machine. তা কম্পিউটার হচ্ছে একটা প্রোগ্রামেবল মেশিন, বা কম্পিউটার মানে হচ্ছে একটা মেশিন যে অ্যাকচুয়ালি ক্যালকুলেট করতে পারে। এ কম্পিউটার ইজ অ্যান অ্যাডভান্স ইলেকট্রনিক ডিভাইস হুইচ ইজ কেপেবল অফ ডুইং দ্য ফলোইং টাস্ক। মানে কম্পিউটার কী কী কাজ করে, ইট ক্যান, এক হচ্ছে অ্যাকসেপ্ট ডেটা, যেটাকে তুমি ইনপুট বলছো, স্টোর দ্য ডেটা অর এনি আদার ইনফরমেশন ইন ইটস মেমোরি, সেই ডেটাগুলোকে স্টোর করে,
প্রসেস দ্য ডেটা দ্যাট ইজ ডু এরিথমেটিক অর লজিক্যাল অপারেশন, ওই ডেটাগুলোকে নিয়ে সে অনেক এরিথমেটিক এবং লজিক্যাল অপারেশন করে। এরিথমেটিক মানে যোগ বিয়োগ গুণ ভাগ এইসবগুলোকে করলো, লজিক্যাল মানে গ্রেটার দেন না লেস দেন না ইকুয়াল এই যে কথাবার্তাগুলো সেগুলো সেগুলোতে এরিথমেটিক বা লজিক্যাল অপারেশন করে। এবং করার পর একটা আউটপুট সে তুমি পাবে, ধরো 2 আর 3 তুমি ইনপুট দিলে, দুইটাকে যোগ করলে 5 হলো, তাহলে 2 আর 3 হচ্ছে ইনপুট, 5টা হচ্ছে তোমার আউটপুট। ওই প্লাসটাকে করলে মানে তুমি বেশি এরিথমেটিক অপারেশন করলে, এবং যে আউটপুটটা পেলে সেই আউটপুট তুমি আইদার স্টোর করবে, হ্যাঁ, স্টোর দ্য রেজাল্টস ফর ফিউচার ইউজ, সেটাকে স্টোর করতে পারো অথবা ডিসপ্লে করতে পারো, যেটা বেসিক্যালি তোমার আউটপুট। তাহলে ইনপুট, স্টোরিং ডিভাইস, এটা যে মানে এটাকে মানে বলা হয় সেন্ট্রাল প্রসেস ইউনিট বা এরিথমেটিক অ্যান্ড লজিক্যাল অপারেশন, যা কিছু ইউনিট, এসব পরে আমি নাম বলবো। আউটপুট পাবে এবং সেখান থেকে তুমি জাস্ট বেসিক্যালি চাইলে ওটাকে আবার তুমি স্টোর করতে পারো, ঠিক আছে, রেজাল্টটাকে কোথাও একটা তুমি স্টোর করে রাখতে পারো। আচ্ছা, এবারে যখন তুমি কম্পিউটারের সাহায্য নিয়ে অনেক কিছু করবে মনে করবে, তখন সবসময় একটা জিনিস কিন্তু মাথায় রাখবে, কম্পিউটার আর ইউজলেস, দে ক্যান অনলি গিভ ইউ অ্যান্সার্স। এটা আমার কথা নয়, এটা বিজ্ঞানী, এটা হচ্ছে বিখ্যাত আঁকিয়ে মানে শিল্পী পাবলো পিকাসোর কথা। এই যে পাবলো পিকাসো ওয়ান সেড, কম্পিউটার্স আর ইউজলেস, দে ক্যান অনলি গিভ ইউ অ্যান্সার্স। কি বলা হচ্ছে না, কম্পিউটার ক্যান ডু মেনি ইম্পর্টেন্ট টাস্ক অ্যান্ড হেন্স রিডিউসেস হিউম্যান লেবার, but an important point to note that computer being a machine has no intelligence. It can only obey the instructions which are given by its master. If the results given by the computer is erroneous, it is not due to the computer, but it is because the user has not given the correct instruction. ঠিক আছে, মানে কম্পিউটারকে চালাতে হয়, কম্পিউটার নিজে নিজে চলে না। এখন অবশ্য প্রচুর মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হ্যানা ত্যানা সব এসছে, যেখানে কম্পিউটারের মধ্যে অ্যাজিব যেন বুদ্ধি ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আর কি। কিন্তু নর্মালি আমরা ট্র্যাডিশনালি এখনো যে ধরনের কম্পিউটার ইউজ করছি তাতে হচ্ছে তুমি যেমন ইনস্ট্রাকশন দেবে কম্পিউটার তেমন তোমাকে রেজাল্ট দেবে, এবং ইনস্ট্রাকশন ভুল দিলে কম্পিউটার তোমাকে ভুল রেজাল্ট দেবে। Therefore, if you think that computer is a substitute of human being, then you will do the great mistake. তুমি কখনো মনে করো না যে কম্পিউটার হচ্ছে তোমার সাবস্টিটিউট, তুমি কম্পিউটারকে চালাবে, তার বুদ্ধিশুদ্ধি কিছু নেই, ঠিক আছে, তুমি যেমন করে চালাবে সে তোমাকে তেমন রেজাল্ট দেবে। যে পাবলো পিকাসো ওয়ান সেড, কম্পিউটার্স আর ইউজলেস, দে ক্যান অনলি গিভ ইউ অ্যান্সার, তারা তোমাকে শুধু অ্যান্সারটাকে দেয়। আচ্ছা, এবারে একটা কম্পিউটার আর্কিটেকচারের মধ্যে কি থাকে, আর্কিটেকচার মানে একটা তোমার হার্ডওয়্যার বলে, ঠিক আছে। দ্য আর্কিটেকচার অফ এ কম্পিউটার সিস্টেম ইজ কনসার্ন উইথ দ্য স্পেসিফিকেশন অফ দ্য ভ্যারিয়াস functional modules such as processors, memory units, and structuring them together into a computer system. This is called the hardware of computer. মানে কম্পিউটারের দুটো পার্ট থেকে অনেকে পড়ে, একটা হচ্ছে হার্ডওয়্যার যেটা মেশিনারির জায়গাটা, আর একটা সফটওয়্যার যেখানে প্রোগ্রাম লেখার জায়গাটা। আমি হার্ডওয়্যারটা আমাদের সিলেবাসে নেই, আমাদের প্রোগ্রাম সফটওয়্যারটাকে, সফটওয়্যার মধ্যে একটা পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ আছে ফরট্রান বলে, সেটা আমি আসবো। তাহলে এই হার্ডওয়্যারের মধ্যে কী কী থাকে সেইটা নিয়ে জাস্ট একটুখানি কথাবার্তা বলে নেওয়া যায়। The modern computer is based on the von Neumann architecture. A von Neumann architecture is consist of input and output units (I/O), arithmetic and logical unit (ALU), central control unit (CU), storage and memory unit আর বাস। প্রত্যেকটা জিনিস সম্বন্ধে দু চারটা কথাবার্তা বলা। ইনপুট আউটপুট ইউনিটটা কি না, ইন কম্পিউটিং ইনপুট আউটপুট or I/O units are the device used for communication between an information processing system such as computer and the outside world, possibly a human or another information processing system. তাহলে ওই যে আমার সাথে কম্পিউটারের ইন্টারাকশনটা যে করিয়ে দিচ্ছে সেটাই বেসিক্যালি ইনপুট আউটপুট ডিভাইস। আমি কম্পিউটারকে আমার পছন্দের জিনিস দিলাম, সেটা হচ্ছে ইনপুট, আর কম্পিউটার আমাকে কিছু ফেরত দিল, সেটা হচ্ছে আউটপুট। তাহলে এইটা যে করিয়ে দিচ্ছে সেটাই হচ্ছে ইনপুট আউটপুট ইউনিট। Inputs are signals or data received by the system. Some common input devices are keyboard, mouse ইত্যাদি। কিবোর্ড এবং মাউস দিয়ে আমি বেসিক্যালি ইনপুটগুলোকে দিই। আউটপুটস আর দ্য সিগন্যাল or data sent from the computer. Common output devices are monitor, printers, তুমি দেখেছো সেটা, মনিটর বা প্রিন্টার আউটপুটগুলো দেখা যায়। Devices for communications between computers such as modems and network cards typically perform both input and output অপারেশন। তুমি দেখো যে মোডেম বা তুমি যে নেটওয়ার্ক কর্ডসগুলোকে ইউজ করো সেটা হচ্ছে ডাটা দেওয়ার জন্যও কাজে লাগে, আবার ডাটা সেখান থেকে পাওয়ার জন্যও কাজে লাগে, এবং বোথ ইনপুট এবং আউটপুট ডিভাইস হিসেবে তারা কাজ করতে পারে। আচ্ছা, এরিথমেটিক এবং লজিক্যাল ইউনিটের মধ্যে কি থাকছে না, অ্যান এরিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট ALU
is a digital circuit used to perform arithmetical and logical calculation. And ALU is a fundamental building blocks of many types of computing circuits such as CPU, central processing unit, APU, floating process point unit, GPU, graphics processing unit, etc. And the next one is the control unit. A control unit coordinates how data moves around a CPU. It is a component of CPU that directs operations of the processor. It tells the computer memory, ALU, IO devices how to respond to a program's instruction. সেটা কন্ট্রোল ইউনিট। মানে কেমন করে কাজ করবে সেই ইনস্ট্রাকশনটা বা সেই কন্ট্রোলটা বেসিক্যালি কন্ট্রোল ইউনিট থেকে পাওয়া যায়। আচ্ছা, সেন্ট্রাল প্রসেস ইউনিট বা সিপিইউ, the arithmetic logic unit, arithmetic and logic unit and the control unit together is called the central processing unit. It is like the brain of the computer. Central processing unit হচ্ছে কম্পিউটারের তোমার ব্রেন। আর ফাইনালি স্টোরেজ অ্যান্ড মেমোরি ইউনিটস কি? These units hold the data and the information including the input data and the intermediate results are stored for any further use. আর এই মেমোরির স্টোরেজ ডিভাইসে দু রকমের হয়, একটা র্যাম আর রোম। র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, দিস ইজ ইউজ ফর টেম্পোরারি স্টোরেজ অফ ডেটা, দে ক্যান বি রিড অ্যান্ড চেঞ্জ ইন এনি অর্ডার, they are typically used to store working data and machine code and hence used as primary storage. There are different types of RAM such as dynamic random access memory মানে RAM, SRA মানে static random access memory, আর SD RAM মানে দুটোই, static and dynamic random access memory, এগুলো সব RAM এর মধ্যে পড়ে। আর ROM কি? This is a non-volatile memory used for permanent storage of data. Data stored in ROM cannot be electronically modified after the manufacture of the memory device. They are useful for storing software that is rarely changed during the life of the system. ROM is treated as secondary memory and hard disk, CD, DVD, etc. তারা তোমার ROM হিসেবে ব্যবহৃত হয়। আর র্যাম আর রোম এই তফাৎগুলো এখানে জাস্ট আমি এখানে বলেছি, সেটা একটুখানি দেখে নেবে। এটা অনেক সময় পরীক্ষা পারপাসে যদি মানে এই পরীক্ষায় দেবে না, কিন্তু অন্যান্য পরীক্ষাতে তোমার এগুলোকে কাজে লাগতে পারে বলে আমি র্যাম আর রম এটা কমন একটা ডিফারেন্স আর কি, সেটা তোমার লাগে, সেগুলো আমি এটা এখানে বলে রেখেছি, তোমরা একটুখানি দেখে নেবে পরে। আচ্ছা, আর যে লাস্ট যে কম্পোনেন্টটা ছিল মানে হার্ডওয়্যারের মধ্যে, সেটা হচ্ছে বাস। বাসটা কি? In computer architecture, a bus is a communication system that transfer data between components inside a computer or between computers. মানে কম্পিউটারের ভেতরে একটা থেকে আরেকটা মানে একটা কি বলবো একটা পার্টস থেকে আরেকটা পার্টসে যে ইনফরমেশনগুলোকে ট্রান্সফার করবে বা একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে যে ইনফরমেশন যেটা মানে করবে মানে ইনফরমেশন যেটা এক্সচেঞ্জ করবে, সেটা বাসের থ্রু দিয়ে করতে হয়। This covers all related hardware components যেমন wire, optical fiber, etc. and software including communication protocols. Communications on a bus is broken into discrete transactions. Each transaction has a sender and a receiver. The performance of a bus is defined by two parameters, the transfer time and the overall bandwidth. Bandwidth expressed in units of bits per second (bps) measure the capacity of the bus. দেখো এই হচ্ছে বাসের নর্মাল জাস্ট গল্প, যে তুমি একটা ডেটা ইনপুটে ঢুকলো। আচ্ছা, এখানে দেখবে কিছু লাইন সলিড লাইন আছে, কিছু লাইন ডটেড লাইন আছে। এই সলিড লাইন হচ্ছে ডেটা একটা থেকে আর একটা জায়গায় যাওয়া, আর এটা হচ্ছে কন্ট্রোল ফ্লো যদি হয় তাহলে এটা থাকবে। তাহলে তোমার ডেটা ইনপুট হিসেবে এলো, সেই ইনপুট হিসেবে এসে সে বেসিক্যালি প্রাইমারি স্টোরেজ বা সেকেন্ডারি স্টোরেজ, হ্যাঁ মানে সে বেসিক্যালি স্টোরেজের মধ্যে আসছে, সেটা প্রাইমারি স্টোরেজে হতে পারে, সেকেন্ডারি স্টোরেজে হতে পারে, প্রাইমারি থেকে সেকেন্ডারি, সেকেন্ডারি থেকে প্রাইমারি, এই এক্সচেঞ্জটা তুমি করতে পারো। তারপর সেই ডেটাটা হচ্ছে তোমার বেসিক্যালি কন্ট্রোল ইউনিটের থ্রু দিয়ে এলো, সেখান থেকে তোমার এরিথমেটিক লজিক্যাল অপারেশনটা হলো, করে সেইটা তোমার আউটপুট হিসেবে চলে গেল, সেটা ইনফরমেশন দেবে, তুমি জাস্ট পেয়ে গেলে। এই বাস হচ্ছে এই পুরো কাজটাকে করছে আর কি। মানে এই যে তোমার এই যে কন্ট্রোল ফ্লো বা ডাটা ফ্লো, এগুলোকে বিভিন্ন রকমের কেবল বা অপটিক্যাল ফাইবার ইত্যাদি তোমায় করতে হয় আর কি, এই পুরোটাই তোমার বাসের কাজ। হ্যাঁ, এই যে ব্যাপারটা মানে একটা বিভিন্ন কম্পোনেন্টগুলোকে এই যে এটা কম্পিউটারের মধ্যে জিনিসগুলোকে আমি দেখাচ্ছি আর কি। তাহলে একটা কম্পোনেন্ট থেকে আরেকটা কম্পোনেন্টের যে কানেকশনটা, সেটা যা দিয়ে করা হচ্ছে সেটা বেসিক্যালি তোমার বাস। এটা তুমি যদি একটা ডেস্কটপ ল্যাপটপটা তুমি খুলতে পারবে না, ডেস্কটপে যদি পিছনে খোলটা খোলো, তুমি দেখবে যে অনেক ছোটো 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 কম্পোনেন্ট আছে এবং সেই কম্পোনেন্টগুলো কিছু তার দিয়ে সব কানেক্টেড আর কি। ঠিক আছে, তাহলে এই যে পুরো জায়গাটা সেটাকে বলা হচ্ছে আমার বাস। ঠিক আছে, তাহলে ইনপুট ডিভাইস তুমি পেলে,
এরিথমেটিক লজিক্যাল ইউনিট পেলে তুমি কন্ট্রোল ইউনিট তুমি পাচ্ছ, আউটপুট পাচ্ছ আর বাস পাচ্ছ, সবটা মিলে হচ্ছে তোমার বেসিক্যালি হার্ডওয়্যারটা তৈরি হচ্ছে। এই হার্ডওয়্যারটা নিয়ে আমি কিন্তু অ্যাকচুয়ালি ইন্টারেস্টেড নই, মানে এটা জাস্ট কমপ্লিটনেসের জন্য আমাদের করতে হলো, আমরা কেউ কম্পিউটার সারাবো না। যারা হার্ডওয়্যারে চাকরি করতে চায় বা তোমার ওই ধরনের কম্পিউটার সারানোর চাকরি করতে চায় তাদের আলাদা, কিন্তু আমাদের যে মানে সিলেবাসটা অন্তত যেরকমভাবে আছে আমরা সবটাই কিন্তু সফটওয়্যারটাকে নিয়ে আমরা অ্যাকচুয়ালি ইন্টারেস্টেড, হার্ডওয়্যারটাকে নয়, মানে প্রোগ্রাম লেখা যেটা সেই জায়গাটা আমি ইন্টারেস্টেড। কম্পিউটার খারাপ হয়ে গেলে সারানো বা কম্পিউটার কনস্ট্রাক্ট করা, কম্পিউটার বিল্ড করা, এইটা কিন্তু আমাদের সিলেবাসের পার্ট নয়, ঠিক আছে এই ব্যাপারটা। সেখানে হার্ডওয়্যারটা নিয়ে অত তোমাকে জাস্ট মাথা ঘামাতে হবে না। কম্পিউটারের বেসিক ব্যাপারটা কি, কম্পিউটার একটা হার্ডওয়্যার পার্ট আছে, একটা কম্পোনেন্ট পার্ট আছে, এই সফটওয়্যার পার্ট আছে। হার্ডওয়্যার পার্টটাকে নিয়ে জাস্ট হার্ডওয়্যার পার্টের মধ্যে কী কী থাকে সেইটা নিয়ে জাস্ট আমি একটু তুমি মানে খুব কুইকলি একটু ডিসকাস করলাম। তুমি বলে নাও যে ওই ডিসকাশনের মধ্যে যদি কারো কোথাও কোনো অসুবিধা থাকে আমাকে বলে নাও, তাহলে আমি তার উত্তর দেবো। মানে হার্ডওয়্যার তো আমি বাবার বলছি ওটা সিলেবাসের মধ্যে পড়ে না, যে কম্পোনেন্টগুলোর কথা বলা হয়েছে তুমি এগুলো অলরেডি জানো। আমি জাস্ট খুব কুইকলি একটুখানি আলোচনা করে দিলাম, তারপরেও যদি কারো মনে হয় যে তুমি কিছু বিশেষ ব্যাপার নিয়ে বিশেষ কিছু জানতে চাইছো তুমি জিজ্ঞেস করতে পারো। বলো কারো কিছু জিজ্ঞাসা আছে কিনা। স্যার হ্যাঁ বলো। বলছি স্যার এই পার্ট গুলো থেকে কিরকম কোশ্চেন আছে মানে? ও পরে দেখা যাবে, এখন এই গত বছর যে এই এই আচ্ছা এই এই স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করি, হ্যাঁ রে এই যে আমি তোদের ফোর্থ সেমিস্টারে পড়িয়েছিলাম, যারা ফোর্থ সেমিস্টারে আমার কাছে শেষ পর্যন্ত পড়েছিলিস, তোর পরীক্ষায় কি কোনো কোশ্চেন এসেছে যেগুলো আমি করাইনি? বল। না স্যার। না স্যার। সে তো কি তোরা কি মানে আমাকে ভালোবাসিস বলে মিথ্যে কথা বলছিস ওদের সামনে, না সত্যি করে বলছিস? না স্যার, সত্যি করেই বলছি। সত্যি করেই বলছিস, তা শুনে ফেললি, ঠিক আছে। হ্যাঁ স্যার তাহলে পরীক্ষায় কি জেনে গেছি। কোশ্চেন আসবে না আসবে সেই টেনশন মানে তোর নেই, মানে এমন কোনো কোশ্চেন আসবে না যেগুলো আমি করাবো না, এটা প্রথম কথা। কিন্তু তার জন্য আমার সব ক্লাস করতে হবে, সব কথা শুনতে হবে, যা যা বলবো সেগুলোকে করতে হবে, ঠিক আছে। হ্যাঁ স্যার মানে আমাকে বিশ্বাস করতে হবে একটু, হ্যাঁ। মানে আমি আমার স্বার্থের জন্য তোকে খাটাবো সেরকম করব না, তোর ভালোর জন্যই তোকে খাটাবো, এই আচ্ছা হ্যাঁ খাটানোগুলো একটু খাটতে হবে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা চলো হ্যাঁ স্যার চলো সফটওয়্যার। স্যার হ্যাঁ বলো। স্যার বলছি ওই র্যামের ওইখানটা একটু খুলুন, ওই পেজটা যেখানে র্যাম রম ইন্ট্রোডাকশনটা ছিল। হ্যাঁ বলো। স্যার এখানে এই র্যামের ফার্স্ট লাইনটা দিস ইজ ইউজড ফর টেম্পোরারি স্টোরেজ অফ ডাটা, হ্যাঁ এই কথাটা কেন বলছে? আচ্ছা দেখো তুমি না যখন দেখবে ধরো এই একটা কিছু ধরো তুমি লিখছো কম্পিউটারে, ঠিক আছে তো। এবারে কি হ্যাঁ হয়, ধরো কম্পিউটারে যখন তুমি লিখছো জিনিসটা, ধরো আমি বলছি ধর তুমি লেসে এ একটা করলে তোমার ওই তুমি ধরো একটা ওয়ার্ডে কিছু একটা লিখছো, তাহলে যখন তুমি লিখছো সেই লেখাটা তুমি দেখতে পাচ্ছ তো। আর হ্যাঁ এবারে স্যার। দেখো, এবারে তাহলে তোমার ওটা কোথাও একটা সেই সময়ের জন্য স্টোর হচ্ছে। এবার উইদাউট সেভিং তুমি যখন ওই স্ক্রিনটাকে কেটে দিলে কি হলো, ওই লেখাটা চলে গেল, তাই হ্যাঁ না। হ্যাঁ, চলে গেল। তাহলে এই যে তার মানে কি ওই যে লেখাটা ছিল সেটা বেসিক্যালি টেম্পোরারি লেখা, তুমি জাস্ট যে মুহূর্তে উইদাউট সেভিং তুমি বেরিয়ে আসছো ওটাও তোমার চলে যাচ্ছে, ঠিক আছে। ও আচ্ছা। সেইটা হচ্ছে র্যামের মধ্যে পড়ে। আর না হলে তুমি কি করছো, তুমি যে হার্ড ডিস্কে মানে ওই যে সেভ করলে মানে কি হলো, তোমার কম্পিউটার হার্ড ডিস্কে সেভ হয়ে গেল, বা তুমি পেন ড্রাইভে সেভ করে নিলে, বা তুমি সিডিতে সেভ করে নিলে। সেভ বললে তোমাকে অপশান দেয় তো, তুমি কম্পিউটারের মধ্যে সেভ করলে সেটা কম্পিউটার হার্ড ডিস্ক আছে সেখানে সেভড হয়, যাতে করে তুমি সেটা পরে ব্যবহার করতে পারো। অথবা তুমি এক্সটার্নাল কিছু ডিভাইস আছে যেটা এখন এখন মূলত পেন ড্রাইভ তোমরা ইউজ করো, আমরা হচ্ছে ফ্লপি ডিস্ক, সিডি সিডি এগুলো সব ইউজ করতাম, ডিভিডি এগুলো ইউজ করতাম, এগুলো লোকে এখন কম ইউজ করে, লোকে সবটাই হচ্ছে পেন ড্রাইভ ইউজ করে। তাহলে পেন ড্রাইভে যেটা সেভ করলে বা হার্ড ডিস্কে যেটা সেভ করলে সেটা হচ্ছে রমের মধ্যে পড়লো, এবং ওটা পার্মানেন্ট, ঠিক আছে। ঠিক আছে স্যার। বুঝতে পেরেছো? আচ্ছা চলো এবারে চলে আসছে সফটওয়্যারে। The computer software or simply software is a collection of data or computer instruction that tell the computer how to work. তো দেখো কম্পিউটার সফটওয়্যার or simply software is a collection of data
or computer instruction that tell the computer how to work। তাহলে এটা ভীষণ ইম্পর্টেন্ট যে তোমাকে কিছু ইনস্ট্রাকশন দিতে হবে কম্পিউটারকে, হ্যাঁ, বা কিছু ডেটার একটা কালেকশন দিতে হবে যেটা বেসিক্যালি কম্পিউটারকে শিখিয়ে দেবে যে সে অ্যাকচুয়ালি কেমন করে কাজ করবে। এই যে ইনস্ট্রাকশনগুলো যে সিস্টেমেটিক্যালি দেওয়া সেটাই হচ্ছে সফটওয়্যার। আচ্ছা, টু মেক, আর এবার একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে কম্পিউটার তো মানে তার কম্পিউটার নিজস্ব ভাষা আছে, তোমার ভাষা আলাদা। তাহলে এবারে তোমার ভাষাটা বা তোমার ইনস্ট্রাকশনটাকে কম্পিউটারের ভাষায় কম্পিউটারকে তোমাকে বুঝিয়ে দিতে হবে, সেটাই হচ্ছে তোমার প্রোগ্রাম। যা খুশি বললে সে একটু বুঝে, তুমি ধরো মানুষ একে অপরের মধ্যে যখন কথা বলে তখন তো তোমার উল্টো দিকে যে আছে সে যদি মানুষ হয় তাকে তুমি যেভাবে বোঝাবে, সে যদি তোমার কুকুর হয় তাকে কি তুমি মানে ওই তোমার নর্মাল রাবীন্দ্রিক ভাষায় কথা বলতে তোমার কুকুর কি বুঝতে পারবে? বা যদি একটা হনুমান হয় তাকে কি তুমি একটা রাবীন্দ্রিক ভাষায় কবিতা বললে সে কি বুঝতে পারবে? তাকে তার মতো করে আকার ইঙ্গিত বা ইত্যাদি তোমার বুঝতে হবে, ঠিক আছে না? তাহলে এবার কম্পিউটারও ঠিক একই রকমভাবে যে কম্পিউটারকে তোমার ভাষাটাকে বোঝাতে হবে, এবং সেই ভাষাটাকে যে সিস্টেমেটিক্যালি বোঝানো সেটাই হচ্ছে প্রোগ্রাম। টু মেক দ্য কম্পিউটার টু ডু দেয়ার জবস মিনস টু ইনস্ট্রাক্ট দ্য প্রসেসর the set of commands written to complete a particular work is called a program। তাহলে বেশ কিছু কমান্ডের বেসিক্যালি সিস্টেমেটিক কম্বিনেশন যেটা তোমার বেসিক্যালি যে ইনস্ট্রাকশনটা দিচ্ছে সেই ইনস্ট্রাকশনটাকে মানে করছে, এটাকে বলা হয় প্রোগ্রাম। আচ্ছা, এবারে এই প্রোগ্রাম সেটা একটা ভাষায় লিখতে হয়, সেই ভাষা হচ্ছে দু রকমের হয়, একটা হলো লো লেভেল ল্যাঙ্গুয়েজ, একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। টু রাইট এ প্রোগ্রাম উই হ্যাভ টু ইউজ সাম স্পেসিফিক ল্যাঙ্গুয়েজেস, but computers or processors do not understand human language. Therefore, various programming languages have been developed. To major types of languages are low level language আর হচ্ছে তোমার হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, লো লেভেল ল্যাঙ্গুয়েজটা কি না, লো লেভেল ল্যাঙ্গুয়েজেস আর ইউজড টু রাইট প্রোগ্রামস দ্যাট রিলেট টু দ্য স্পেসিফিক আর্কিটেকচার অ্যান্ড হার্ডওয়্যার অফ এ পার্টিকুলার টাইপ অফ কম্পিউটার। তো দেখো, তাহলে লো লেভেল ল্যাঙ্গুয়েজ আর ইউজ টু রাইট প্রোগ্রামস দ্যাট রিলেট টু দ্য স্পেসিফিক আর্কিটেকচার আর হার্ডওয়্যার অফ এ পার্টিকুলার টাইপ অফ কম্পিউটার। মানে লো লেভেল ল্যাঙ্গুয়েজে একটা কম্পিউটারের একদম কাছের ভাষা, মানে কম্পিউটার একটা পার্টিকুলার আর্কিটেকচারের কম্পিউটার বা পার্টিকুলার মডেলের কম্পিউটার সে বেসিক্যালি যে ভাষাটা সরাসরি বুঝতে পারে প্রায় সেই ভাষা বা তার কাছাকাছি ভাষাতে কথা বলা, সেটা হচ্ছে তোমার লো লেভেল ল্যাঙ্গুয়েজ। দ্যাট ক্লোজার টু দ্য নেটিভ ল্যাঙ্গুয়েজ অফ এ কম্পিউটার বাট ভেরি হার্ডার ফর প্রোগ্রামার টু আন্ডারস্ট্যান্ড। মানে তুমি এটা পরে ওই লগ ফাইল বা ইত্যাদি সব নাম আছে কম্পিউটারে, মানে আমি দেখবো যে কম্পাইল করার আগে একটা পার্টিকুলার ভাষা, যে ভাষাটা হচ্ছে তুমি যে দেখে বুঝতে পারবে, একটা কম্পিউটারের পক্ষে বোঝা সহজ, তোমার পক্ষে বোঝা কঠিন। It requires extensive knowledge in hardware and understanding of the configurations to deal with it. Low level language can be of two types, একটা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, একটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ। এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এবং মেশিন ল্যাঙ্গুয়েজের মধ্যে কি তফাৎটা সেটা আমি পরে আমাদের বইয়ে আছে, আমি করসপন্ডিং জায়গা বলে দেবো, তোমরা সেখান থেকে একটু দেখে নেবে। আচ্ছা, এবারে আমরা কিন্তু যে ভাষায় কথা বলবো সেটা বেসিক্যালি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। The high level languages are the most used and also more considered programming languages that helps a programmer to read, write and maintain. This carry out instruction given in our language, say in English, following logical steps। একদম আমার ভাষায় মানে ইংরাজিতে, হ্যাঁ, আমি এটা এটা অন্য ভাষা তো হতে পারে, আমরা ইংরেজিতে কমফোর্টেবল বলে বলছি, তো ইংরাজিতে আমি জাস্ট আমার প্রোগ্রামটাকে লিখবো যেটা বেসিক্যালি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এবং তার সঙ্গে বেশ কিছু কিছু লজিক্যাল স্টেপস থাকবে যাতে করে কম্পিউটার সেটা বুঝতে পারে। আচ্ছা আচ্ছা, এবারে দেখো, এই যে তুমি মানে যখন তুমি একটা এই প্রোগ্রাম লিখলে সেই প্রোগ্রামগুলোকে বলা হয় কোড। তাহলে সোর্স কোড ইজ দ্য হিউম্যান রিডেবল কোড দ্যাট উই ক্রিয়েট। আমরা ওই ইংরাজিতে লিখে লজিক্যাল স্টেপগুলোকে দিয়ে যে কোডটাকে বানালাম সেটাকে বলা সোর্স কোড। These codes are written in high-level languages such as FORTRAN, C, C++, Java, Python, etc. On the other hand, object code is raw machine code generated by a compiler for a given input of source code. তো আমি আমার কোডটাকে লিখলাম, লেখার পরে না কম্পাইল করতে একটা বাটন আছে, সেটাকে ক্লিক করলে বা একটা ইনস্ট্রাকশন আছে, সেটাকে টাইপ করলে প্রোগ্রামটা কম্পাইল হয়। তাহলে কম্পাইল হওয়ার পরে যেটা হয় যে তোমার ওই হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আর লো লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্টেড হয়ে যায়, বা আমার যে ইংরাজিটা সেটা বেসিক্যালি কম্পিউটারের ভাষায় রূপান্তরিত হয়ে যায়। ওই কম্পিউটারের ভাষায় যেটা রূপান্তরিত হয়ে গেলে সেটাকে বলা অবজেক্ট কোড। দেখ, এবং অবজেক্ট কোডটা কি হচ্ছে, আর ইন লো লেভেল ল্যাঙ্গুয়েজে সাচ অ্যাজ মেশিন ল্যাঙ্গুয়েজেস or sometimes in assembly language,
দেয়ারফর দে আর নট ইজিলি আন্ডারস্ট্যান্ডেবল বাই হিউম্যান বিং। তাহলে সোর্স কোড যেটা আমি লিখছি আমার ইংরাজিতে, লজিক্যাল স্টেপগুলোকে পরপর করে দিয়ে তার ভাষা আছে কিছু, সেটা হচ্ছে ফরট্রান, মানে সেটা মূলত ইংরাজিতে টাইপগুলো, কিন্তু তার ওই কিছু লজিক্যাল স্টেপগুলো কেমন করে কোনটায় কাজ করবে, মানে ধরো হয়তো একটা ভাষাতে পড়া মানে যা, ধরো আমি বাংলায় বলছি পড়ো আর ইংরেজিতে বলছি রিড, হ্যাঁ, তাহলে দুটো ভাষা কি হচ্ছে, এই পড়ানোটাকে বোঝানোকে দুটো আলাদা ল্যাঙ্গুয়েজ ইউজ করতে, দুটো ভাষা ইউজ করতে হবে, সেইটা আমি করবো, কিন্তু সবগুলি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, তাতে যে কোডটাকে লিখবো বা প্রোগ্রামটাকে লিখবো সেটা সোর্স কোড। কম্পাইল করার পরে যেটা হবে সেটা হচ্ছে অবজেক্ট কোড। সোর্স কোড থেকে অবজেক্ট কোড যে আসার এই যে প্রসেসটা তাকে বলে কম্পাইলেশন। অবজেক্ট কোড অর মেশিন এক্সিকিউটেবল কোড ইজ জেনারেটেড ফ্রম দ্য সোর্স কোড থ্রু এ প্রসেস কল্ড কম্পাইলেশন। তো এই কম্পাইলটা কিন্তু যে কোনো একটা প্রোগ্রামকে করতে হয়, তুমি প্রোগ্রামটাকে লিখলে, লেখার পর কম্পাইল করবে, কম্পাইল করার পরে তবে কম্পিউটার সেটাকে বুঝতে পারবে। ঠিক আছে, আচ্ছা এবারে এই যে কম্পাইলার, সেই কম্পাইলার আর আগে লোকে ইন্টারপ্রিটার ইউজ করতে, এখন ইন্টারপ্রিটার লোকে ইউজ করে না, তাহলে কম্পাইলার ইন্টারপ্রিটার এগুলো কি একটু জাস্ট আলোচনা করে নেওয়া যায়। উই নো কম্পিউটার ক্যান অনলি আন্ডারস্ট্যান্ড মেশিন ল্যাঙ্গুয়েজ হুইচ ইজ ইন বাইনারি ফরম্যাট, but we usually write in natural programming high level language such as FORTRAN, C, C++, Java, Python, etc. So there must be something which converts this programming instruction source code into machine understandable instruction, object code or machine code. They are compiler and interpreter. এই compiler এবং interpreter দিয়ে বেসিক্যালি সোর্স কোড থেকে তুমি জাস্ট অবজেক্ট কোড বা মেশিন করে তুমি নিয়ে আসতে পারবে। The compiler can be defined as it is a computer program that are used to convert high level instruction or language into a form that can be understood by the computer, which is called the low level language. কম্পাইলার যেটা করে পুরো প্রোগ্রামটাকে কিন্তু লো লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে, সেটার জন্য টাইম অনেক বেশি লাগতে পারে। অনেক সময় এটা হতে পারে যে অনেক সময় যদি স্পেসিফিক জায়গাকে তুমি যদি জাস্ট কম্পিউটারের ল্যাঙ্গুয়েজে নিয়ে যাবে মনে করো, তার জন্য লোকে কম্পাইলার ইউজ না করে ইন্টারপ্রিটার ইউজ করে। There are many cases when programs written in high level language does not go through the time consuming compilation step, but they can be executed directly by using an interpreter. মানে পুরোপুরি কম্পাইলার ইউজ করে পুরো কোডটাকে কম্পাইল না করে তুমি জাস্ট ইন্টারপ্রিটার ইউজ করতে পারো। ইন্টারপ্রিটারে হচ্ছে ইন্টারপ্রিটার তোমার বেসিক্যালি তোমার ভাষা আর কম্পিউটার ভাষার মধ্যে জাস্ট ইন্টারপ্রিট করবে, দোভাষীর কাজটা সে বেসিক্যালি করবে, তার জন্য সময় অনেক কম লাগে। তবে এখন আর লোকে এখন হাই স্পিড কম্পিউটার পাওয়া যায় বলে লোকে আর ইন্টারপ্রিটার ইউজ করে না, সবাই জাস্ট কম্পাইলারই ইউজ করে। তাহলে দেখো, তাহলে ব্যাপারটা কি হলো না, সফটওয়্যার জিনিসটা তুমি বুঝলে, প্রোগ্রাম তুমি যেটা বুঝলে, তোমাকে প্রোগ্রাম লিখতে হবে। প্রোগ্রাম তুমি লিখবে কিছু না হাই লেভেল ল্যাঙ্গুয়েজে, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ অনেক আছে। তুমি ফরট্রান এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজে তোমাকে শিখতে পারো, যে ফিজিক্সের তোমার সমকক্ষ বন্ধুরা তারা বেসিক্যালি পাইথন ইউজ করছে এখন। হ্যাঁ, মানে এখন পাইথনটা অনেক পপুলার হচ্ছে আস্তে আস্তে, কিন্তু মানে যারা ভালো প্রোগ্রামার তারা বলে যে তুমি ফরট্রানই প্রথম প্রোগ্রামটাকে শেখো, সেইখানে তোমার লজিক্যাল সেন্সগুলো যদি পরে পরিষ্কার হয়, ওয়ান্স তুমি শিখে গেলে তারপর তুমি পাইথন ইউজ করো, মানে ভবিষ্যতে পাইথন ইউজ করো, সেটা তোমার অনেক সুবিধা হবে। কিন্তু প্রথমে তুমি কখনো পাইথন ইউজ করতে শিখো না, তাহলে তুমি লজিকগুলো কিছু শিখবে না। এটা প্রথমে তুমি ফরট্রানই ইউজ করো। তাহলে তুমি তোমার হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ফরট্রানে তুমি সোর্স কোডটাকে লিখলে, কিন্তু কম্পিউটার সেই কোড বুঝতে পারবে না, তাকে তার অবজেক্ট কোডে নিয়ে যেতে হবে, তার ভাষায় কনভার্ট করতে হবে। এই কনভার্সনটা যে করে দেয় সেটা বেসিক্যালি তোমার কম্পাইলার। এখানে তোমার এটা কম্পাইল করতে হয়। এই যে বিভিন্ন রকমের এই যে ফরট্রান 77 কম্পাইল করা, যে তোমার ফোর্স 2.0 বা ফোর্স 2.1 ব্যবহার তুমি করবে, জি ফরট্রান ব্যবহার করবে, F77 ইউজ করবে, এফ ফরট্রান ইউজ করবে, তাহলে এইগুলো সব হচ্ছে তোমার কম্পাইলার। ঠিক আছে, এই উইন্ডোজ বেসড ফরট্রান কম্পাইলার একটা যেটা ফ্রিতে তুমি পাবে সেটা হচ্ছে ফোর্স 2.0 বা 2.1, মানে FORC ফোর্স বলে একটা কম্পাইলার আছে আর কি, সেটা আমরা ইউজ করব এখানে জাস্ট তোমার ফরট্রানে, মানে ফরট্রান মানে আমার লেখা কোডটা হচ্ছে তোমার করসপন্ডিং কম্পিউটারের কোডে জাস্ট কনভার্ট করার জন্য এটা। তাহলে দেখো যা বললাম এই পর্যন্ত পরিষ্কার, মানে সফটওয়্যার নিয়ে যে শেষে আরো তিনটে স্লাইড আমি এখানে ইউজ করলাম, মানে বেসিক্যালি তোমার সফটওয়্যার, তারপরে প্রোগ্রাম, লো লেভেল ল্যাঙ্গুয়েজ, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, সোর্স কোড, অবজেক্ট কোড, কম্পাইলেশন, কম্পাইলার, ইন্টারপ্রিটার। বলে এই জায়গাটা কারো কোনো অসুবিধা আছে কিনা বলো, কোনো অসুবিধা থাকলে। আছিস তো সব নাকি? হ্যাঁ স্যার আছে। বলবেন হ্যাঁ বলো। ইন্টারপ্রেটারটা
হ্যাঁ, মানে ইন্টারপ্রিটার কি, মানে ধরো কম্পাইলার যেটা করে, তুমি সোর্স কোডটাকে লিখলে তো পুরোটাকেই সে কম্পাইল করে অবজেক্ট কোডে কনভার্ট করলো যাতে করে কম্পিউটার বুঝতে পারে। এবং এই পুরো একটা বড় কোডকে পুরোটাকে কম্পাইল করতে অনেকটা সময় লেগে যেতে পারে। তার বদলে লোকে যেটা ইউজ করে সেটা হচ্ছে এই যে ইন্টারপ্রেটার ইউজ করে। ইন্টারপ্রেটার কি করে না, একটা স্পেসিফিক জায়গা বা একটা স্পেসিফিক কমান্ড যেটা কম্পিউটার বুঝতে পারছে না সেটা তাকে বুঝিয়ে দেয়। ঠিক আছে, তাহলে ইন্টারপ্রেটার সেই জন্য তার জন্য এটা হবে তোমার অনেক কম সময় লাগবে আর কি। বুঝতে পেরেছো? আচ্ছা স্যার। মানে এখন আর লোকে ইন্টারপ্রেটার ইউজ করে না, কম্পাইলার ইউজ করে। তাহলে আর কিছু বলো। বলো, আর কিছু বলবে? বুঝতে পেরেছি স্যার। বুঝতে পেরেছো তো? আচ্ছা, দেখো, আচ্ছা এবারে আমি এই যা বললাম এবং তার সঙ্গে সঙ্গে আরো আশপাশের জিনিস নিয়ে এই যে কি টাইপের পরীক্ষায় কোশ্চেন পড়তে পারে, মানে সেই টাইপের আমি কিছু কোশ্চেনের কালেকশন তোমায় দিয়েছি প্রবলেমস বলে। ঠিক আছে, 25টা প্রবলেম দিয়েছি, সেই 25টা প্রবলেমের সলিউশন তুমি করবে। আচ্ছা, মানে তুমি এই এই ক্লাস নোট থেকে তুমি যদি প্রবলেমের সলিউশনগুলো সব পাও ভালো, নাহলে তুমি জাস্ট আমাদের বইটাকে ইউজ করো। আমাদের বইটা মানে হচ্ছে আমি মানে অবশ্য নতুন যারা জয়েন করেছে তাদেরকে মানে বইটা বলা হয়নি, আমি অনেক আগে বইয়ের কথাটা বলে দিয়েছিলাম যে ফরট্রান বেসিক্স অ্যান্ড নিউমেরিক্যাল অ্যাপ্লিকেশন, মানে বইটার নাম হচ্ছে, লিখে নাও বা আমি তোমাকে ওই ছবি তুলে জাস্ট গ্রুপে পোস্ট করে দিতে পারি। ফরট্রান বেসিক অ্যান্ড নিউমেরিক্যাল অ্যাপ্লিকেশন বাই শুভশ্রী ঘোষ, নবকুমার বেরা, পৌলমী ঘোষ, টেকনোওয়াল থেকে বইটা তুমি পাবে। এইটা হচ্ছে তোমার ফরট্রান এবং নিউমেরিক্যাল মেথড, যেটা আমি কোথায় কোথায় ফরট্রান এবং কোথায় কোথায় নিউমেরিক্যাল মেথড সিলেবাসে আছে তোমায় দেখাচ্ছি। এই পুরো জিনিসটা তুমি পেয়ে যাবে, মানে একমাত্র বই যেখানে তোমার সিলেবাসের পুরো জিনিসটা, মানে এক্সেল পার্টটা কিন্তু পাবে না, এক্সেল আমি নোট দিয়ে দেবো, এক্সেলের বইটা এখনো মানে ছাপা হয়নি আর কি, মানে অন্যান্য কাজে এত ব্যস্ত ছিলাম। এক্সেলের বই লেখা হয়ে গেছে কিন্তু তোমাদের ছাপা হয়নি, সেটার জন্য তোমরা কিনতে পাবে না। কিন্তু ফরট্রান পার্ট এবং সেই সঙ্গে নিউমেরিক্যাল মেথড যে পার্টটা, সেটার জন্য তোমরা ফরট্রান বেসিক অ্যান্ড নিউমেরিক্যাল অ্যাপ্লিকেশন, বইটার নাম শুভশ্রী ঘোষ, নবকুমার বেরা, পৌলমী ঘোষ। হ্যাঁ, মানে আমাদের যে কোনো একটা নাম বললে, টেকনোওয়ার্ল্ডে বললে, সেটা অ্যামাজন বা ইত্যাদি থেকেও মানে কিনতে পাবে তুমি। হ্যাঁ, অ্যামাজনে তো কিনতে পাবেই। হ্যাঁ, তুমি ওই বইটা এই সপ্তাহের মধ্যে অবশ্যই জোগাড় করে নেবে। ঠিক আছে, আমরা ওই বইটাকে ফলো করে করে করবো পুরো জিনিসটা। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা স্যার, বলছি আপনি এই বইটার একটু ফার্স্ট পেজটা দিয়ে দেবেন, তাহলে কিনতে হ্যাঁ সুবিধা হ্যাঁ, হবে। দিয়ে দেবো। আমি আমি আগে দিয়েছিলাম ওই গ্রুপে, তো আগে বইটার আমি লিঙ্কটা দিয়েছিলাম তো, মানে যাদের কাছে, মানে যারা এই গ্রুপে আগে জয়েন করবে তাদের কাছে নিশ্চয়ই লিঙ্কটা আছে, তাহলে লিঙ্কটা আরেকবার একটুখানি এই গ্রুপে আরেকবার রিপোস্ট করে দাও না, তাহলেই তো লোকে দেখতে পেয়ে যাবে। হুম, তাই তো অদ্রিজা, আমি দিয়েছিলাম তো গ্রুপে নাকি এটা একবার? হ্যাঁ স্যার। তাহলে ওইটা একটুখানি দেখে আরেকবার একটুখানি রিপোস্ট করে দিস তো, তাহলে ওরা পেয়ে যাবে। আচ্ছা স্যার। ঠিক আছে, হ্যাঁ। আর না হলে বলবি, আমি বলে দেবো। আর কোনো রকমের টেকনিক্যাল বা ইত্যাদি প্রবলেম যদি হয় তাহলে পৌলমীকে তোরা হোয়াটসঅ্যাপ করবি। হ্যাঁ, পৌলমী সমস্ত টেকনিক্যাল ডিটেলিংয়ের যে জায়গাগুলো, মানে ধর এই যে সফটওয়্যার কীভাবে ইনস্টল করব, হ্যাঁ দিদি আমার এটা অসুবিধা হচ্ছে, তাহলে ওই ধরনের সমস্ত হেল্প হচ্ছে পৌলমী করে দেবে। ঠিক আছে, ওকে ওই এখন ফোন হ্যাঁ করবি না, মানে ফোন করলে পাবি না, কেননা ওদের ও এখন ইউএসএ তে থাকে, সেই জন্য ওই হোয়াটসঅ্যাপ কল খুব, মানে আমি বলছি হোয়াটসঅ্যাপ করে দেওয়াই ভালো, হোয়াটসঅ্যাপ কল করারও দরকার নেই। হ্যাঁ, সে তার মতো করে বুঝে খুঁজে উত্তর দিয়ে দেবে। খুব আর্জেন্ট এমার্জেন্সি সিচুয়েশন যদি হয় তাহলে তুই ওই হোয়াটসঅ্যাপ কল করতে পারিস আর কি, আদারওয়াইজ হোয়াটসঅ্যাপ কল না করাই ভালো। কখন কী কাজে ব্যস্ত থাকবে, বেটার হচ্ছে এ করা, ওই তোর মানে হোয়াটসঅ্যাপ করে দেওয়া, যে কী ধরনের অসুবিধা, ধরো এই যে ভিডিওটা দিতে হবে, হ্যাঁ মানে শেয়ার করতে হবে, পিডিএফটা শেয়ার করতে হবে, বা তোমার ধরো ওই যেটা সফটওয়্যারটা কীভাবে ইনস্টল করতে হবে, বা বইটা কিনলে তুমি দেখবে বইয়ে একটা লিঙ্ক দেওয়া আছে। হ্যাঁ, একটা মানে গুগল মানে জিমেলের লিঙ্ক, যে জিমেলে হচ্ছে সমস্ত ফরট্রানের কোডগুলোর সফট কপি ভার্সন তুমি পেয়ে যাবে। ঠিক আছে,
সেটাও পৌলমীই হ্যান্ডেল করে পুরো ব্যাপারটা। পৌলমীকে বললে সে ওই 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 সব কপিগুলোও তোমায় জাস্ট দিয়ে দেবে। তাহলে এই পুরো ব্যাপারটা আছে, এটা দেখবে ওই যেখানে প্রিফেস লেখা আছে, এই প্রিফেসের মধ্যে কিন্তু পরিষ্কার লেখা আছে ওই করসপন্ডিং লিঙ্কটা আর কি। ঠিক আছে, এগুলো পেয়ে যাবে, ওগুলো বলবে সব করে দেবে। মানে পৌলমীকে যারা নতুন, যারা পুরনো তারা তো হ্যাঁ জানে, স্যার। যারা নতুন তারা দেখবে ওই যে গ্রুপটায় তুমি আছো, গ্রুপে তো দুজন অ্যাডমিন আছে, একজন আমি আর একজন যিনি অ্যাডমিন আছেন আছি, তাকে তুমি জাস্ট বলবে। কারণ আমি অনেক ক্ষেত্রেই ব্যস্ত থাকি, এবং আমি ব্যস্ত থাকি ইন দ্য সেন্স যে মানে আমি মানে ধরো মানে টেকনিক্যাল ব্যাপার ট্যাপারগুলো নিয়ে আমি অত মাথা ঘামাই না, সেটা পৌলমী পুরোটা দেখে। হ্যাঁ, ওকে বলবো, ও তোমাদের হেল্প করবে। আচ্ছা আচ্ছা, লাস্ট পার্টে আমরা এবারে জাস্ট যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে তোমার সিলেবাসটা। ঠিক আছে, সিলেবাসটা এবার একটু তোমায় দেখতে হবে। দেখো সিলেবাসে যেটা তোমার ফিজিক্যাল কেমিস্ট্রি যে পার্টটা আছে, ফিজিক্যাল কেমিস্ট্রি 4, এইটা আমি ক্যালকাটা সিলেবাসটা বলছি কিন্তু। ঠিক আছে, ফিজিক্যাল কেমিস্ট্রি 4, সেইখানে তুমি দেখবে তোমার 30টা লেকচার ছিল কোয়ান্টাম কেমিস্ট্রিতে, 20টা লেকচার আছে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সে, আর 10টা লেকচার আছে নিউমেরিক্যাল অ্যানালিসিসে। এই নিউমেরিক্যাল অ্যানালিসিস পার্টটার মধ্যে কী কী আছে? রুটস অফ ইকুয়েশন, যেখানে নিউমেরিক্যাল মেথডস ফর ফাইন্ডিং দ্য রুটস অফ ইকুয়েশন, কোয়াড্রেটিক ফর্মুলা, ইটারেটিভ মেথড দ্যাট ইজ নিউটন র্যাপসন মেথড ইত্যাদি, লিস্ট স্কোয়ার ফিটিং, নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন, নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন। তার মানে 4টে জিনিস মূলত আছে। একটা হচ্ছে রুট ফাইন্ডিং, 2 নম্বর হচ্ছে রুট লিস্ট স্কোয়ার ফিটিং, 3 নম্বর হচ্ছে নিউমেরিক্যাল ডিফারেন্স, 4 নম্বর হচ্ছে তোমার নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন। এই 4টে জিনিসের জন্য অন্ততপক্ষে তোমার 4টে ক্লাস লাগে। ঠিক আছে, 4টে 2 ঘন্টার ক্লাস লাগে। এইটা কিন্তু এই যে ফরট্রান বেসিক আর নিউমেরিক্যাল অ্যাপ্লিকেশন, এই নিউমেরিক্যাল অ্যাপ্লিকেশনসের জন্য কিন্তু আমাদের বইয়ে লেখা আছে। মানে এই 4টে জিনিস তো প্রপারলি আছেই, এছাড়া আরও বেশ কিছু আছে যেগুলো তোমার এমএসসিতে কাজে লেগে যাবে। তাহলে এই পার্টটা আমরা পড়িয়ে দেবো এর মধ্যেই। মানে এটা যদিও ফিজিক্যাল কেমিস্ট্রি পার্টের জিনিস, কিন্তু যারা ডিএসসি পড়ার জন্যে এনলোড হয়েছো তাদেরকে আমি এই পার্টটাও হচ্ছে পড়িয়ে দেবো। ঠিক আছে, এটা প্রথম কথা। আচ্ছা, এবং যেটা তোমার ওই এর মধ্যে আছে, মানে তোমার ওই কি বলে, যখন তুমি ওই ফিজিক্যাল কেমিস্ট্রি পার্টটা তুমি দেখলে, এই পার্টটা যে থিওরিটিক্যাল পার্ট, এবং তার একটা 4 ক্রেডিটের কোর্স হয়, আর তাকে 2 ক্রেডিটের প্র্যাকটিক্যাল কোর্স হয়। সেই প্র্যাকটিক্যাল কোর্সের মধ্যেও তোমার নিউমেরিক্যাল প্র্যাকটিক্যালস আছে। একটা প্রোগ্রামিং 1, রুটস অফ ইকুয়েশন, সেখান থেকে ভলিউম অফ ভ্যান ডার ওয়াল গ্যাস অ্যান্ড কম্পারিজন উইথ আইডিয়াল গ্যাস, পিএইচ অফ উইক অ্যাসিড। Programming 2, numerical differentiation, that is change in pressure for small change in volume of a van der Waals gas, potentiometric titration, numerical integration, সেখানে আছে entropy enthalpy change from heat capacity data, probability distribution, gas kinetic theory and mean value। তাহলে এইগুলো হচ্ছে তোমার এই মানে টোটাল সেমিস্টার 5-এর টোটাল প্র্যাকটিক্যালের সিলেবাস। as a computer program using FORTRAN or C based on numerical method। তাহলে আমরা ফরট্রান যেহেতু শিখছি, ফরট্রানের উপরে বেস করে এটা করবো। তার মানে দেখো এইখানে একটা 45টা লেকচারের বিষয়, এবং এইখানে 10টা লেকচারের বিষয়, মানে এই 55টা লেকচারের বিষয়, যে লেকচারগুলো কিন্তু অ্যাকচুয়ালি তোমার ফিজিক্যাল কেমিস্ট্রি পার্টের মধ্যে পড়ে। তোমার সিলেবাস এখন আমি ঢুকিনি, কিন্তু ডিএসসি সিলেবাস এখন ঢুকিনি, এগুলো ফিজিক্যাল কেমিস্ট্রি সিলেবাসের মধ্যে। এখানে 10টা 1 ঘন্টার লেকচার, এখানে 45টা তোমার 1 ঘন্টার লেকচার। এই পুরো জিনিসটা কিন্তু আমি এই কোর্সের মধ্যে কমপ্লিট করবো তোমার। এটা কিন্তু অ্যাডিশনাল, এটা তুমি যে পার্টটা আমার কাছে পড়তে এসেছো তার বাইরে হচ্ছে এই জিনিসটা। কারণ যিনি ফরট্রান পড়াবে তিনি এগুলোকে করতে পারবেন, তোমার জাস্ট মাস্টার যিনি ফরট্রান জানেন না তিনি এগুলোকে করতেই পারবেন না। মানে এর আগে প্র্যাকটিক্যালগুলো তোমার বুলেট পিপে তুমি বুঝো বা না বোঝো তার মতো করে এটা করে ফেলতে পারছিলে, এখন কিন্তু না বুঝলে তুমি এটা করতে পারবে না। তাহলে এর যে থিওরিটিক্যাল পার্টটা, যেমন হয় না যে কোনো একটা প্র্যাকটিক্যাল যখন করো তার একটা থিওরি থাকে আর তার একটা এক্সপেরিমেন্ট থাকে, তাহলে এই পার্টটা হচ্ছে তোমার থিওরি, আর এই পার্টটা হচ্ছে তার করসপন্ডিং এক্সপেরিমেন্ট। তাহলে এইটা প্রথম কথা। আর এবারে চলে আসছে আমাদের ডিএসসি A2, যেখানে অ্যাপ্লিকেশনস অফ কম্পিউটার্স ইন কেমিস্ট্রি। সেইটা একদম একটা 6 ক্রেডিটের কোর্স, যেখানে 60টা লেকচার আছে। তার মধ্যে ফরট্রান রিলেটেড হচ্ছে প্রথম যে 20টা লেকচার, এলিমেন্টস অফ ফরট্রান ল্যাঙ্গুয়েজ,
FORTRAN keywords and comments, logical and relational operation, iteration, array variables, matrix addition and multiplication, function and subroutine। তাহলে এই পুরো জিনিসটাই FORTRAN কোর্সের মধ্যে পড়ানো হবে, ঠিক আছে? তাহলে দেখো, তাহলে এই এতখানি পার্ট মানে ওদিকে 10টা প্লাস 45টা প্লাস 20টা, মানে 55 আর 20, 75টা লেকচার হচ্ছে পুরোটাই FORTRAN বেস। তাহলে এই যে FORTRAN-এর ক্লাসটাকে তোমরা করতে আসছো, আমরা বেসিক্যালি এই 75টা লেকচার আমরা পুরোপুরি করিয়ে দেবো। দেখো এইটাই কিন্তু মানে 75টা লেকচার মানে তুমি বুঝতেই পারছো, 1 ঘন্টার লেকচার 75টা, তুমি যদি সিলেবাস প্রপারলি শেষ করতে চাও 2 ঘন্টার লেকচার মানে তার অর্ধেকটা, মানে 30 মানে 35-40টা প্রায় লেকচার লেগে যায়। তাহলে আমি তো 4 মাস সময় মাত্র পাবো, 4 16 থেকে 18টা ক্লাস পাবো। তার মধ্যে পুজো আছে মানে তো বুঝতেই পারছো যে মানে বাঙালিরা সবাই যেটা করবে, পুজো 5-6 দিন পড়বে না, প্লাস পুজোর পরবর্তী সময়ে আপ টু অন্তত লক্ষ্মী পুজো পর্যন্ত সবাই ছুটি দেয়, লোকে বেড়াতে যায়, কে দেশের বাড়ি কে গ্রামের বাড়ি সব যায় টায় বলে। তাহলে ওইখানে তোমার ধরো 2টো ক্লাস অফ হবে, ঠিক আছে, তার বদলে 2টো বা 3টে ক্লাস অফ হবে, তার বদলে যেটা হবে আমি তার অল্টারনেটিভ ডেট তোমাদের দিয়ে ওটাকে ম্যানেজ করে দেবো। কিন্তু বুঝতেই পারছো যে সপ্তাহে যদি একদিন করে পড়ানো হয় তাহলে শুধুমাত্র FORTRAN পার্টটাকে আমি শেষ করতে পারবো না। হ্যাঁ, ওই জন্য মনে হয় যে কী রে বাবা, মানে কোর পেপারে স্যার এই টাকা নিচ্ছে, আবার এই একটা ডিএসসির মতো একটা ফালতু পেপারে এত টাকা নিচ্ছে। আরে বাবা না, তুমি যা সিলেবাসটা দেখো এবং তার মতো করে হচ্ছে কটা লেকচার লাগতে পারে তুমি দেখো। সিলেবাসে তো এই তো বললাম যে জাস্ট এই ডিএসসি পেপারের মধ্যে 20টা লেকচার, কিন্তু এইখানে তো FORTRAN-এ শুধু ল্যাঙ্গুয়েজটা শেখানো হলো, কিন্তু তার FORTRAN বেস যে প্র্যাকটিক্যালগুলো আছে, তার যে কত নিউমেরিক্যাল মেথড আছে, ওখানে যে 55টা লেকচার রয়ে গেল সেটাকে পড়াবে, সেটা আমাকেই পড়াতে হবে না, ঠিক আছে? সেই একটা জায়গা। আচ্ছা, তারপরে যে পার্টটা তোমার 25টা লেকচারের একটা পার্ট আছে যেটা বেসিক্যালি এক্সেলের, মানে এক্সেল রিলেটেড। এই এক্সেল রিলেটেড পার্টটা অনেক সহজ, এটা 25টা লেকচার লাগে না, 25টা লেকচার দিয়েছে, হ্যাঁ, মানে এতটা লেকচার কিন্তু এখানে লাগে না। এটা তোমার মানে বেসিক্যালি কি বলবো, মানে 10টা লেকচারের জিনিস অ্যাটমোস্ট, সেটা আননেসেসারি 25টা লেকচার দিয়েছে। এইখানে এটা খুব তাড়াতাড়ি আমরা করে ফেলতে পারবো। আর স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস বলে একটা পার্ট আছে, এই পার্টটা 15টা লেকচার, আমাদের 15টা লেকচার লাগবে না, কিন্তু এটাও আমি তোমাদের প্রপারলি ভালো করে পড়িয়ে দেবো, এটা ঠিক আছে? এই যে তোমার গসিয়ান ডিস্ট্রিবিউশন অ্যান্ড এরারস ইন মেজারমেন্ট অ্যান্ড দ্য এফেক্ট ইন ডেটা সেট, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক ইউজিং এক্সেল, স্ট্যাটিস্টিক্যাল সিগনিফিক্যান্ট টেস্টিং, দ্য টি টেস্ট অ্যান্ড দ্য এফ টেস্ট ইত্যাদি, এটা আমরা ভালো করে পড়িয়ে দেবো। তাহলে 25 আর 15 এই যে 40টা লেকচার আছে, আর FORTRAN-এ তোমার 20টা লেকচার করে 60টা লেকচার হলো। আর এই ডিএসসি পেপারে যে প্র্যাকটিক্যালগুলো আছে, এই সমস্ত প্র্যাকটিক্যালগুলোই হচ্ছে এক্সেল বেসড। এখানে যে কটা প্র্যাকটিক্যাল আছে, তোমার এই যে 12টা প্র্যাকটিক্যাল দেওয়া আছে, তারপর তোমাকে 10টা করতে বলেছে আর কি, এই প্র্যাকটিক্যালগুলো হচ্ছে এক্সেল বেসড। তার মানে দেখো, ওইখানে ছিল হচ্ছে তোমার FORTRAN বেসড, আর এইগুলো হচ্ছে তোমার এক্সেল বেসড, ঠিক আছে? তাহলে তোমার যেটা হচ্ছে যে এইখানে তাহলে তুমি হিসাব করে দেখো, তা জাস্ট সিম্পলি একটা এক্সেলে কটা লেকচার থাকে, 45টা লেকচার। তার মানে তুমি বোঝার চেষ্টা করো যে ডিএসসি পার্টের মধ্যে থিওরি এবং প্র্যাকটিক্যাল, এই প্র্যাকটিক্যাল তো ল্যাবরেটরিতে করতে হবে না, এই প্র্যাকটিক্যালগুলো তোমার তো মানে ঘরে বসে কম্পিউটারের সাহায্য নিয়ে করতে হবে। তাহলে যেটা ঘরে বসে কম্পিউটারের সাহায্য নিয়ে করতে হবে সেটা হচ্ছে যারা তোমার প্র্যাকটিক্যাল করাই না, মানে জাস্ট টিউশন পড়াই, তাদের দায়ের মধ্যে এটা পড়ে যায়। তা তুমি জাস্ট বোঝার চেষ্টা করো আমাকে তাহলে কতটা কাজ করতে হবে। না, এই ডিএসসি পেপারের মধ্যে টোটাল 105টা লেকচার, একটা ফুল পেপার থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যাল, আর ওদিকে ফিজিক্যাল কেমিস্ট্রি পার্টের মধ্যে হচ্ছে তোমার 55টা লেকচার, মানে প্রায় একটা হাফ পার্ট, ঠিক আছে? তাহলে এই পুরো জিনিসটা আমাকে কিন্তু করতে হবে, ঠিক আছে? তাহলে তুমি জাস্ট সিম্পলি বোঝার চেষ্টা করো যে কতটা কঠিন একটা চাপ। সেই জন্য দেখো বাবা, যে এখন এই একদিন ক্লাস হচ্ছে, মানে একদিন ক্লাসে আমাকে তো সিলেবাসটা শেষ করতে হবে, না তো তুমি গালাগাল দেবে। সিলেবাসটা শেষ করলে এখন তুমি একদিন ক্লাস করছো বটে, কিন্তু তোমাকে তো সামনের সপ্তাহ থেকে দেবে ক্লাসটা, 2 দিনে তোমার চলে যাচ্ছে এ করে। প্লাস যখন যা ডাকবো তোমার চেষ্টা করবে অ্যাডজাস্ট করে ক্লাসটাকে করে নিতে। এবার তোমরা অন্যান্য অনেক মাস্টারমশাইয়ের কাছে পড়ো, তাতে অনেক সময় যেটা হতেই পারে যে কিছু ছেলে হয়তো ক্লাসটা করতে পারছো না, কিন্তু ক্লাস দিচ্ছি মানে তুমি সবসময় না না উহা হুহা করলে কিন্তু আমি সিলেবাস শেষ করতে পারবো না। হ্যাঁ দেখো, আমি তোমার সপ্তাহে 3 দিন করে পড়াবো বলে তুমি আমাকে 3 গুণ টাকা কিন্তু দেবে না, তুমি সেই একদিন পড়ালে যে টাকা দেয় তুমি সেই টাকাই দেবে। কিন্তু আমি আমার দায়ে জাস্ট গালাগাল খাবো না বলে আমি তোমাকে সপ্তাহে 2 দিন 3 দিন 4 দিন কখনো 5 দিন আমাকে পড়াতে হতে পারে সিলেবাস শেষ করার জন্য। হ্যাঁ, সেইটা কিন্তু তোমাকে ওই অ্যাডজাস্ট করে ক্লাসটাকে করে নিতে হবে। আর এবার অনেক সময় হবে পরীক্ষা চলে আসছে, আমি সময় বের করতে পারছি না, যেহেতু এই যে পার্টটা দেখো, ওরা জানে যে পৌলমী আমাকে অনেকটা হেল্প করে দেয়,
ওই ধরনের জিনিসপত্র পাওয়া যায়। পৌলমী তোমার হয়তো একটা দুটো ক্লাস নিয়ে নিতে পারে। এবারে তো আমি শুভশ্রীরও হেল্প নেবো বলেছি, যে ও ওই যেহেতু ফরট্রানটা ও বেসিক্যালি এই ধরনের কাজে হচ্ছে এক্সপার্ট। পৌলমীরা ওরা মানে আমার থেকে ভালো মানে প্রোগ্রাম লেখে, ওরা তো রিসার্চটা পুরোটাই তো প্রোগ্রাম বেস। শুভশ্রী এবং পৌলমী এরা দুজনে এক্সট্রিমলি গুড প্রোগ্রামার, আমি বরং তার থেকে অনেক মানে খারাপ প্রোগ্রামার, কারণ আমি প্রোগ্রামটা মানে সেটা আমার ব্রেড অ্যান্ড বাটার নয়। মানে পৌলমী এবং শুভশ্রী তাদের মানে প্রোগ্রামিংটা হচ্ছে ব্রেড অ্যান্ড বাটার, ওই জন্য ওরা অনেক বেটার জানে। ঠিক আছে তো? ওই জন্য কিছু কিছু ক্লাস ওদেরকে আমি নিয়ে নিতে বলবো, তোমরা কিন্তু সেই ক্লাসগুলো প্রপারলি করবে। কারণ জাস্ট সিম্পলি আমি বারবার বলছি সিলেবাসটা দেখো, বা যারা নতুন, পুরোনো লোকেরা জানে আমি একটু বদমেজাজি, আমি এই ধরনের কথাবার্তা বলি, কিন্তু তারা নতুন তাদের জন্য আমি পার্টিকুলারলি বলছি যে তুমি জাস্ট সিলেবাসটা দেখো। এই লেকচারগুলো সব 1 ঘন্টার লেকচার, তাহলে যদি ডিএসসি পেপারে 105 ঘন্টা থাকে আর ওদিক থেকে যদি 55 ঘন্টা থাকে, তাহলে 160 ঘন্টা। তাহলে আমি মানে আমার বেসিক্যালি সপ্তাহে মানে 2 ঘন্টা করে ক্লাস নিলে বেসিক্যালি হচ্ছে 80টা ক্লাস লাগে। 80টা ক্লাস কি আমার পক্ষে একটা সেমিস্টারের মধ্যে দেওয়া সম্ভব? আমি যদি কাটছাঁটও করি, কি ওই 50-60টার নিচে লেকচারে আমি এটাকে কোনোভাবেই সামলাতে পারবো না। প্র্যাকটিক্যাল ইত্যাদিগুলোকে সব মাথায় রাখি আর কি। সেটা পুরো 1 বছর থাকলে তবু সেটাকে ম্যানেজ করা যেত, কিন্তু এই 4 মাসের মধ্যে কিন্তু সেটা সম্ভব হবে না। হ্যাঁ, ওই জন্য এটাকে করবে মানে কেউই বলছি যদি কোনো দিন ক্লাস না করতে পারো তাহলে সেদিন তুমি ভিডিও দেখে নেবে। হ্যাঁ, আমি পিডিএফ দিয়ে দেবো বা এই পিপিটিটা তোমাকে শেয়ার করে দেবো, সেগুলো দেখে নেবে। কিন্তু মানে শিখতে হবে জিনিসটা। ঠিক আছে? আচ্ছা, এবারে বলো তোমাদের যদি কারো কিছু কমেন্ট থাকে বা হ্যাঁ কিছু স্যার। আলোচনা থাকে বলো। বলো তোমাদের যদি কিছু জানার থাকে বা জানতে ইচ্ছা করে বলো। স্যার আমাদের কি দুটো করে ক্লাস নেক্সট উইক থেকে হবে, না এই উইক থেকেই হবে? না, আমি এখন একটু নিজে গুছিয়ে নিচ্ছি, এই সপ্তাহে তো আজকে আর কালকে হচ্ছে। হ্যাঁ, আমি জাস্ট একটুখানি তোমাদের একটুখানি একটুখানি অভ্যস্ত হবো। প্রথমেই যদি খুব বেশি চাপ দিয়ে দেওয়া হয় একটু তোমাদের অসুবিধা হবে তো। হ্যাঁ, সেখানে আমি জাস্ট এখন মানে এই সপ্তাহে আজকে করলে কালকে সকালেও ক্লাসটাকে করে নাও। এটা এখন সপ্তাহে একদিনই হচ্ছে। এটা গত গত সপ্তাহে শুরু করা, আজকে তো আগস্টের সেকেন্ড উইক, তাই না? আগস্টের ফার্স্ট উইক থেকে তো ক্লাস হওয়ার কথা। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আগস্টের ফার্স্ট উইকের ক্লাস থেকে, এটা হয়নি, সেটা আজকে আমি নিলাম। আর তোমার এ সপ্তাহে শিডিউল ক্লাস আমি কালকে নেব। ঠিক আছে? তাহলে সামনের সপ্তাহ মানে কয়েক সপ্তাহ মানে অন্তত মাসখানেকের মতো সময় তুমি একদিন করে একটুখানি অভ্যস্ত হও, জিনিসটা একটু মাথায় গাঁথু। তারপরে আমি খুব কুইকলি হ্যাঁ তোমার একাধিক ক্লাসে জাস্ট শিফট করে যাবো। ঠিক আছে? যারা হচ্ছে একদিন করে হ্যাঁ পড়িয়ে স্যার, ঠিক আছে। সিলেবাসটাকে শেষ করে দেবে বলছে, তারা বেসিক্যালি সব পড়াচ্ছে না, বা যে জিনিসটা যেভাবে বলার কথা সেভাবে বলছেন। তা তুমি দেখবে আমরা খুব বেশি যে গল্প করবো সেরকম নয়, কারণ অনলাইনে গল্প করার খুব বেশি সুযোগ থাকে না। অফলাইনে নয় গল্প করলাম, লোকে কেউ দেখতে পেলো না, সেটা আলাদা কথা। কিন্তু যেটা তোমার সিলেবাসে এতটা বলছে, এতটা টাইম তোমাকে দিতে বলছে, তার থেকে অনেক শর্টকাট হয়েছে তুমি বলছো, মানে হচ্ছে তুমি সব বলছো না। এটা হচ্ছে মোদ্দা কথা আর কি, এটা মেনে নিতে হবে। আমি এটাও দেখেছি, ধরো তোমার একটা ফিজিক্যাল কেমিস্ট্রি, ধরো একটা ফুল পেপার, তোমার 60টা লেকচার থাকে তো, তাই না? একটা 4 ক্রেডিটের যে থিওরি পেপার কটা লেকচার লেখা থাকে? 60টা লেকচার। তা 60টা যদি লেকচার থাকে তাহলে 2 ঘন্টা করে যদি ক্লাস না, তাহলে 30টা লেকচার। তুমি আমাকে বলো তো, সপ্তাহে একদিন করে ক্লাস নিয়ে তোমার একটা সেমিস্টার লোকে 30টা লেকচার পাবে কি করে? তাই না? তোমার তো অন্যান্য মাস্টারমশাইরা কদিন করে পড়ায় বলো? সঞ্জীবটা কদিন করে পড়ায় সপ্তাহে? 2 দিন পড়ায় না 1 দিন পড়ায়? স্যার ও স্যার 1 দিন করে পড়ায়। হ্যাঁ, শুনতে পাচ্ছি না কি? মানে দুজনে একসাথে বললে তো কিছু শুনতে পেলাম না। স্যার একদিন করে। 1 দিন করে পড়ায়। সঞ্জীব তো অবশ্য এক্সেপশনালি ভালো মাস্টারমশাই, সঞ্জীব খুব প্রিসাইজলি বলতে পারে। হ্যাঁ, হ্যাঁ, সেটা করা কিন্তু মানে, কিন্তু যেটা হচ্ছে সিলেবাসে তোমায় বলেছে, কিন্তু দেখো 60টা লেকচার, তার মানে 2 ঘন্টার লেকচার হলে তোমার 30টা লেকচার, তাহলে একদিন করে পড়ি তো 30টা লেকচার পাওয়া যাবে না। 16 থেকে 18টা ম্যাক্সিমাম 20টা লেকচার পাওয়া যাবে। তার মানে বাকি 10টা লেকচার জাস্ট কোনোভাবে মানে ওই ওর মধ্যে কিছুটা ঢুকিয়ে টুকিয়ে দিয়ে তাড়াহুড়ো করে কোনোভাবে একটা হচ্ছে আর কি। এই করে সঞ্জীব এক্সেপশনালি ভালো মাস্টারমশাই, সঞ্জীব খুব প্রিসাইজলি কথাবার্তা বলতে পারে, সেটা আমি অতটা পারি না। হ্যাঁ, কিন্তু এমনিতে আমার মনে হয়েছে যে মানে সিলেবাস অন্তত যতগুলো লেকচার লেখা থাকে ততগুলো লেকচার দেওয়া উচিত। ওই জন্য আমি দেখবে ওই যারা আগে পড়েছো, আমি থ্রু আউটই সপ্তাহে 2 দিন করে পড়িয়েছি। কিন্তু এখন এমনি এক্সেপশনাল চাপটাপগুলো আছে, প্রথম থেকে 2 দিন করে বলে আর ভয় পাইয়ে দিচ্ছি না, কারণ শুনলেই 2 দিন শুনলেই দেখেছি লোকের একটা রিপালশন ফিল করে, লোকে ভাবে যে
না উনি ওই মাস্টার মাসে একদিন পড়িয়ে জাস্ট ম্যানেজ করে দিচ্ছে, স্যার কেন 2 দিন লাগছে, এরকম লোকের মনে হতে পারে। হ্যাঁ, সেখানে আমি মানে একদিন করেই এখন পড়াচ্ছি, কিন্তু মানে আমাকে যে কোনো সময়ে 2 দিন করে পড়াতে হবে, এবং এই পেপারটার জন্য তো পার্টিকুলারলি করতেই হবে। হ্যাঁ, মানে কিছু করার নেই। হয়তো ফিজিক্যাল কেমিস্ট্রিটা হয়তো প্রথম থেকে একদিন করে হয়ে, তারপর জ্যাম পরীক্ষা আছে বলে তার কিছু সিলেবাস আগে থেকে আমাকে করে রাখতে হবে, সব মিলে মানে তোমাদের মানে মানে প্রচণ্ড চাপ, মানে মানে অনেক বেশি কাজ, মানে সময় তোমাদেরকে দিতে হবে আর কি। যাক, কত টেনশন করতে হবে না, একটু ভরসা করো আমার উপরে, যা যা বলবো কথাগুলোকে শুনবে। তা তোমাদের এই সপ্তাহের যে কাজটা সেটা হচ্ছে এই ভিডিওটা তুমি আবার ভালো করে দেখবে, পিডিএফটা ভালো করে তুমি পড়বে, ফরট্রানের বইটা কিনবে, কিনে তার ফার্স্ট চ্যাপ্টারটা তুমি যা রিড আউট করবে, আর ওভারঅল সিলেবাস ইত্যাদি সম্বন্ধে তোমার যেন একটা পরিষ্কার ধারণা থাকে। মানে কালকের মধ্যে যদি বইটা না কিনতে পারো, পরের সপ্তাহের মধ্যে অবশ্যই তুমি বইটাকে কিনে নিও, ঠিক আছে? তাহলে আজকে আমরা কি হ্যাঁ কি স্যার। তাহলে আজকে আমরা কি কি জিনিস বললাম না? ইন দিস লেকচার উই হ্যাভ said few words on the introduction of computers in chemistry. We have discussed the syllabus and the topics we want to cover. We have said few words on the hardware components of the computer. আর আমরা যেটা নিয়ে আলোচনা করব, টপিকস টু বি ডিসকাসড ইন দ্য নেক্সট লেকচার, সেটা হচ্ছে আমরা নাম্বার সিস্টেম যেটা, সেইটা একটুখানি শিখে নেব। মানে সিলেবাসের মধ্যে নাম্বার সিস্টেমটা উল্লেখ করা নেই, সেটা হচ্ছে ফিজিক্স পাসে তো আমরা নাম্বার সিস্টেম পড়েছো, মানে বাইনারি, হ্যাঁ, বাইনারি থেকে ডেসিমেল, ডেসিমেল থেকে বাইনারি, এই ইন্টার কনভার্সন করে কী করে করতে হয়, সেইটা নিয়ে জাস্ট কিছু কথাবার্তা আমরা নেক্সট ক্লাসে বলার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আজকে এটা আমি বলতে চেয়েছিলাম। তাহলে আমার মনে হয় আজকের জন্য এইটাই ঠিক আছে। হুম।